বলা আসলে ঠিক না। মানে এটা কি বলে যে ছোটবেলায় অনেক বেশি পড়তাম ক্লাইমেট চেঞ্জ আর হচ্ছে হলো গ্লোবাল ওয়ার্মিং। এই ২ টা কারণে আমাদের ব্যবসা অনেক বেড়েছে। ভাই ধরেন আপনি এরকম কেউ খাইছে, সাপোজ খাওয়া হয়েছে তার কি পেটের মধ্যে কি অবস্থা হতে পারে? এখন ন্যাচারাল সব আতরই যে খাওয়া যায়, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ১ম আতর ঠিক থাকলেও আস্তে, আস্তে দেখা যায় আতর হাওয়া হয়ে যায়। বোতলে আছে আতর হাওয়া হয়ে গেছে। এটা একটা বিষয়। ২ নম্বর হচ্ছে হলো আ আতর দেখা যায় যে উপরে একরকম, নিচে আরেক রকম। ২ টা লেয়ার লেয়ার হয়ে যায় পড়ে যায়। লেয়ার হয়ে যায়। আঙ্কেল এটা মানে কোন আতরটা সবচাইতে ভালো? আমি কিভাবে বুঝবো? বলছে যে নাকের সামনে নিবা, নিয়া যদি দেখো যে ঝাঁজ অনেক বেশি তাহলে বুঝবে এটা আতর ভালো। পরবর্তীতে জানলাম যে এটা ঠিক উল্টা। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে, "ভাই আপনারা তো আতরের ব্যবসা করেন। আতর কিভাবে মিলাইতে হয় জানেন?" আমি বলছি, "আপনার কথা বুঝি নাই।" বলে, "আপনি মিলাইতে পারেন না?" আমি বলছি, "না, আমি তো মিলাই না। মিলাইতে পারিও না।" কয়, "আপনি আতর ব্যবসা করতেছেন কোথায়? আপনি তো না খেয়ে মরবেন।" কিন্তু যখন একজন খুচরা ব্যবসায়ী নিয়ে আসতেছে এবং সে ৳২০, ৳৪০ কখনো ৳১০০ বিক্রি করতে চায়, তখন তাকে একটা ভালো পরিমাণে মিক্স করা লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আতরের গুণাগুণটা ঠিক থাকে না। আপনি কি আপনার ডিসিশনে রিগ্রেট ফিল করেন যে আমার এত ভালো গ্র্যাজুয়েশন জায়গা থেকে গ্র্যাজুয়েশন করে এটলিস্ট অন্য ব্যবসা করতে পারতাম। আতর ব্যবসা করে আসলে ঠিক হয়নি। আমি একটু রিগ্রেট ফিল করছিলাম। মানে ফ্যামিলি থেকে তো ১ম এ আমাকে সায় দিচ্ছে না যে, "না, তুমি এটা কি করতেছো?" তো কারো কাছ থেকে আমি সায় পাচ্ছি না। তো এমন অবস্থায় আমি চিন্তা করলাম যে, "না, আমাকে ব্যবসা করতেই হবে।" কিন্তু আতরের ব্যবসায়ী কেন? হ্যাঁ, এইখানেও একটা মজার বিষয় আছে। মানে বিবিএ শেষ, উম এই একটা অবস্থা। হুম, হুম, খস, যেটা আমরা জানি ভ্যাটিভার থেকে বা হুম, বাংলা ঘাস, ভাষায় বলে ঘাস থেকে ঘাস। হয়। আমার পছন্দের একটা আতর। পছন্দের এটা একটা আমি সবসময় ব্যবহার করি। এখন মানুষজন খুবই এডুকেটেড, তারা মানে যেকোনো সুগন্ধি সম্পর্কে খুব ভালো গবেষণা করে এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের আলামিন আলম ভাই। উনিও সুগন্ধি সম্পর্কে খুবই ভালো জ্ঞান রাখেন। মাশাআল্লাহ উনার কালেকশনও খুবই ভালো। তো উনিও ভালো জানে। এখনকার যারা কাস্টমার তারাও মানে খুব ভালো জানে। বিভিন্ন নোট-মোট বিভিন্ন জিনিস। ইভেন এমনও হয়েছে যে কাস্টমারের চেয়ে আমি কম জানি। সবচাইতে কার্যকরী টুলস হচ্ছে হলো উমরা প্যাকেজ। হুম। ৳৯৯০ আতর কিনেন। এরপরে সোজা উমরায় চলে যান। খুবই সহজ মনে হচ্ছে আতরের ব্যবসাটা শুরু করা। ব্যাপারটা কি এরকম যে না ঠিক আছে আতর আসলো, নিয়ে আসলো, বিক্রি করে দিলাম বা এরকম কি? আসলেই আতরের ব্যবসা খুবই সহজ কিনা? একটা সময় সহজ ছিল। আচ্ছা। খুবই সহজ ছিল। এছাড়া যদি চিন্তা করেন যে না আতরের ব্যবসা আসলেই সহজ, তাহলে যে মসজিদের সামনে ৳২০ ৳৪০ অনেক বড়, বড় আতরের জার পাওয়া যায়। আ বিভিন্ন কোম্পানির আতর পাওয়া যায়। ওগুলা বিক্রি করা আপনার জন্য ঠিক আছে। তাহলে মসজিদের প্রসঙ্গ যখন চলে আসলো আমরা একটু বলতে চাই যে মসজিদের আতরের সাথে আপনার আতরের পার্থক্য কি? তারাও তো আতর দিচ্ছে, আপনিও তো আতর দিচ্ছেন। আচ্ছা, এটা একটা ভালো একটা কোয়েশ্চেন করেছেন। ব্রাদার আজকা ভেরি গুড কোয়েশ্চেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের জন্য অনুপ্রেরণা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাম্প্রতিকের সিজন 2 তে বরাবরের মতো আমি আলামিন আলম আপনাদের সাথে আছি। স্বাগত জানাচ্ছি আজকের পর্বে যে যেখান থেকে দেখছেন তাদেরকে। আমরা তো অনেক কথা বলেছি, অনেককে নিয়ে গল্প করেছি, অনেক রকম উদ্যোক্তার কথা শুনেছি। আমরা আজকেও একজনের সাথে গল্প করব, কথা বলব যাত তার যাত্রা যেটা উদ্যোক্তা হিসেবে সেটার কথা শুনব। দর্শক, একজন ব্যক্তি যিনি নর্থ সাউথ থেকে পাশ করেছেন। স্বাভাবিকভাবেই নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শুনলে আমরা তো মনে করি যে নর্থ সাউথ থেকে পাশ করেছে ডেফিনিটলি ভালো কিছুই হবে। নর্থ সাউথ থেকে পাশ করেছেন কিন্তু বিক্রি করেন আতর। হাসলাম কারণ হচ্ছে নর্থ সাউথ থেকে পাশ করে আতর বিক্রি করছেন এবং মার্কেটে তিনি এবার নিজেকে আতর বাবা হিসেবেও পরিচয় দেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা ইসমাইল হোসাইনের কথা বলছি, যিনি নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং নিজেকে আতর বাবা হিসাবে পরিচিত করেন বা পরিচয় দেন। তার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নাম এটা নিয়ে একটু কনফিউশন আছে। কেউ বলে মিয়াবি শপ, মায়াবী শপ, মিয়াভাই শপ, একটু কনফিউজিং নাম। এটা নিয়েও তার সাথে কথা বলবো। আসলে উদ্যোক্তা মানেই যে সফল হয়েছে বা সফল হবে এই বিষয়টা এরকমও নয়। এই জার্নিটা খুবই কঠিন। আমাদের মূল জানতে চাওয়া যে নর্থ সাউথের মতো একটা ভালো জায়গা থেকে গ্র্যাজুয়েশন করার পরেও সে কিভাবে এই আতর ব্যবসার সাথে সম্পৃক্ত হলো এবং আতর ব্যবসা কিভাবে করছে তার উদ্যোক্তা জীবন নিয়ে কথা বলবো। আজকে স্টুডিওতে স্বাগত জানিয়েছি তাকে। চলুন দর্শক, যাওয়ার আগে ছোট্ট করে আরেকবার বলে দিই, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা ভালো, ভালো মানুষের কাছে রিচ করতে পারি এবং তাদেরকে দেখিয়ে আমরা আরও ভালো, ভালো টপিক কভার করতে পারি। দর্শক চলুন আজকের আলোচনা শুরু করি। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলামিন আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের স্টুডিওতে আ দাওয়াত দেওয়ার জন্য।
তো আসলে নর্থ সাউথে পড়ার পর আতরের ব্যবসায় কেন? হ্যাঁ তো এটা আসলে একটা হাস্যকর প্রশ্ন। ইভেন সত্যি কথা বলতে আমি আমার পরিবার থেকেও এই বিষয়গুলো মাঝে মাঝে খোঁটা শুনি। হ্যাঁ না শোনার মতো আসলে কিছুই নেই। আহ, আমরা যখন এই ব্যবসায় নামি প্রথম দিককার সময়ে আমরা কয়েকজন ভাই আমরা শুরু করলাম। তো আমাদের চিন্তা ভাবনাটা ছিল এরকম যে আচ্ছা অফলাইনে তো আমরা ইসলামিক বিভিন্ন সুন্নাহ জাতীয় আইটেম পেয়ে থাকি, কিন্তু এই যে অনলাইনে কিভাবে এটা পেতে পারি? আর ওই সময়টা অনলাইনের একটা ভালো সময় চলতেছিল যে মানুষ ঘরে বসেই প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। তো সমস্যাটা ছিল যে বিশ্বস্ত সোর্স পাওয়া। তো আমরা চিন্তা করলাম ওই সময়টায় যদি আমরা এইভাবে করে নেমে যাই এবং একটা ছাতার নিচে সকল ধরনের ইসলামিক প্রোডাক্ট পাওয়া যাবে তাহলে কেমন হয়। তো আমাদের প্রথম শুরুটা হয় যে আমরা চিন্তা করলাম আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সুন্নাহ হিসেবে, সুন্নাহ বলতে যে উনি সুগন্ধি ভালোবাসতেন। তো সুগন্ধির ভালোবাসা থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থেকে মহব্বত থেকে আমরা সুগন্ধি ব্যবসায় নেমে পড়ি। তো প্রথমটার ওই সময়ের জার্নিটা এমন ছিল যে মানুষজন আসলে মানে অনলাইন থেকে সুগন্ধি ক্রয় করবে এইটা আমরাও প্রথমে বিশ্বাস করিনি। তো আস্তে আস্তে যখন নেমে পড়লাম এবং যখন আমরা দেখতে পেলাম না আলহামদুলিল্লাহ অনলাইনেও এটার একটা সাড়া জাগানোর সুযোগ আছে, তখন আমরা একদম সিরিয়াসলি নামলাম। প্রথম অবস্থায় এমন না যে আমরা সিরিয়াসলি নেমেছিলাম, আমরা এই জন্য নেমেছি না, এটা আমরা চেষ্টা করে দেখি কি হয়। তো আস্তে আস্তে নামলাম, নামার পরে দেখলাম যে আসলে মানে এটার ভালো একটা মানে অবস্থান তৈরি করা সম্ভব। তো আমি তো ছিলাম মার্কেটিং ডিপার্টমেন্টে নর্থ সাউথের। তো মার্কেটিংয়ের জিম্মাদারিটা ছিল আমার উপর। তো আর দেখা গেছে যে আরও মানে অন্যান্য যে সমস্ত ভাইয়েরা ছিলেন ওনারা বিভিন্ন লাইনে এক্সপার্ট ছিলেন। কেউ সোশ্যাল মিডিয়ায় ভালো একটা ইনফ্লুয়েন্স রাখতেন, কেউ হয়তো বা দেখা যেত যে মানে মার্কেটিংয়ের মানে অফলাইন মার্কেটিং সম্পর্কে ভালো জানতেন, প্রোডাক্ট সোর্সিং সম্পর্কে ভালো জানতেন, কেউ আবার গ্রাফিক্সের কাজ ভালো জানতেন। তো সবাইকে নিয়ে একটা টিম বানিয়ে আমরা নেমে পড়লাম। তো নেমে পড়ার পর আমি কিন্তু মানে ফ্যামিলি থেকে তো প্রথমে আমাকে সাই দিচ্ছে না যে না তুমি এটা কি করতেছো, তুমি বের হবা, বের হওয়ার পরে হয়তো বা বিদেশে যাবা, যেটা টিপিক্যাল রিসিভাররা করে সবাই থাকে। সবাই ভালো মানে ক্যারিয়ার করবা। হ্যাঁ মানে বিবিএ শেষ এই একটা অবস্থা। তো দেন হচ্ছে হলো বা মানে আমার বাবা যেহেতু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, তো উনি বলতেছেন না তুমি তো গভর্নমেন্ট জব করবা, আরো বিভিন্ন অনেক ধরনের অনেক কথা। তো কারো কাছ থেকে আমি সায় পাচ্ছি না। তো এমন অবস্থায় আমি চিন্তা করলাম যে না আমাকে ব্যবসা করতেই হবে। কিন্তু আতরের ব্যবসায়ী কেন? হ্যাঁ, এইখানেও একটা মজার বিষয় আছে। তো আমার আতর খুব পছন্দ ছিল। আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতাম, হালকা পাতলা বিভিন্ন জায়গায় সংগ্রহ করতাম, কেউ হাদিয়া দিত বা নিজে কালেক্ট করতাম। তো ওই সময় দেখা গেছে যে আমাদের ভার্সিটিতে এক ভাই, উনি বিভিন্ন জায়গা থেকে আতর নিয়ে এসে আমাদেরকে মানে স্নিফ করাতেন এবং উনিও বিক্রি করতেন। উনার কাছ থেকে আমি নিয়েছিলাম। পরবর্তীতে উনিও আবার আমাদের পার্টনার হয়ে যান। তো এই হচ্ছে হলো একটা শুরু দিকের অবস্থা। তো সুগন্ধির প্রতি আসলে ভালোবাসার একটা বিষয় আছে। তো এটা একটা বিষয়। আর পরবর্তীতে যখন আমরা মার্কেট রিসার্চ করে দেখলাম যে না আসলে যে ট্রাস্টেড সোর্সটা আমরা হতে পারি কিনা, তো আমরা দেখলাম না মানুষজন আমাদেরকে বিলিভ করছে। তো তখনই আমরা এই সুগন্ধি ব্যবসায় নেমে পড়লাম। তো এর মধ্যে আমরা যারা ছিলাম বেশিরভাগই এনএসইউর ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তো অন্যান্য ভাইরা যারা ছিলেন তো ওনারা দেখা গেছে যে আসলে আহ, ওইভাবে মানে একজন ভাই ছিলেন উনি পিএইচডির জন্য চলে গেছেন, আরেকজন উনি কি বলে যে উনি একটু অন্য ব্যবসার দিকে মুভ করেছেন, তো এই কারণে উনি সময় দিতে পারেননি। তো আলহামদুলিল্লাহ এখন আমরা দুজনই আছি। তো একজন আবার উনি এই এনএসইউয়ান না। তো তারপরে আমাদের মধ্যে একটা বন্ডিং ভালো হওয়ার কারণে আমরা এই অবস্থানে চলে এসেছি। আর এই যে আপনি বললেন না যে আতরের ব্যবসাতেই কেন, তো আমি বলবো আতরের ব্যবসা না কেন। আরেকটা বিষয় হচ্ছে হলো আমি বিবিএ পড়েছি, আমি কেন ব্যবসা করব না, আমার প্রশ্নটা হচ্ছে এদিকে। তারিক মাসুদ হাফিজাউল্লাহর একটা ভিডিও আমি দেখেছিলাম যে উনি একটা কথা বলেছিলেন যে আমাদের ক্ষেত্রে হয় কি যারা কিনা বিজনেসের নিয়ে লেখাপড়া করছে তারা সব চাকরিতে ঢুকে, আর যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের কম বেশ কথাটা এরকমই ছিল তারা দেখা যায় যে হচ্ছে ব্যবসা করতেছে। তো যারা ব্যবসা নিয়ে পড়ছে তারা যদি ব্যবসা নিয়েই মানে কাজ করতো তাহলে ব্যবসাটা আরো বেশি উন্নত হতে পারতো। তো ওই কথা থেকে আমার মাথায় আসলে ধরে গেছে না আমার এটাই করতে হবে। আসলে কার কোন কথা কোন দিকে কাজে লেগে যায় বলা যায় না। এই ক্ষেত্রে তো পরিবার একটা প্রধান বাধা হয়ে যায় যে আমার ছেলে
অবশ্যই নর্থ সাউথের কথা বারবার বলছি, কারণ বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোর গ্রেডিং যদি করি বা ক্যাটেগরাইজ করি, নর্থ সাউথ প্রাইভেট ইউনিভার্সিটিতে টপ মোস্ট ক্যাটাগরি, এটা সবাই অনস্বীকার্য, কেউ অস্বীকার করেনি। তো সাধারণত এরকম একটা জায়গায় বাবা মা, যেটা বললেন যে বাবা মা সরকারি চাকরি করেছেন বা পারিবারিক একটা বিষয়, সেই জায়গা থেকে তারা কি আপনাকে আতর ব্যবসা করতে অনুমতি দিয়েছে বা হেল্প করেছে কিনা, কোঅপারেট করেছে কিনা, নাকি এখনো স্ট্রাগলটা চলছে? আচ্ছা, তো উনারা আসলে বিলিভ করতে পারে নাই যে আমার মতো ছেলে এটা করতে পারবে। উনাদের ছিল যে ঠিক আছে ছেলে এখানে পড়েছে, এখন একটু হুজুর-টুজুর হইছে, সে হয়তোবা চাকরি-বাকরি করতে পারবে। সে ব্যবসা মানুষের সাথে সে কথা বলতে পারবে না। তাদের একটা বিলিভ ছিল। তো আলহামদুলিল্লাহ আমি যখন শুরু করলাম, কোনো ধরনের হেল্প আমি পাইনি। আমি ইভেন আমার মানে জার্নির শুরুর যেই মানে বিনিয়োগটা ওটাও আমি পাইনি। কোনোভাবে একটা ম্যানেজ করলাম। ম্যানেজ করার পরে যখন ২-৩ মাস গেল, হুম, দেখতেছে ছেলে তো এখন মানে মারাত্মক ব্যস্ত। তারা তো খুঁজেই পাওয়া যায় না। হুম, দেখা যায় ভার্সিটি থেকে এসেই সে আবার কাজ-টাজ নিয়ে ব্যস্ত। মানে খুব সিরিয়াস। তখন বুঝলো যে না ঠিক আছে, এরে দিয়া হয়তোবা হবে। আচ্ছা। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি ফ্যামিলি থেকে অনেক হেল্প পেয়েছি। এটা অনস্বীকার্য, অনেক হেল্প পেয়েছি। তারা আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে, এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে। ইভেন আমার বাসার নিচে আমার শোরুম, আতরের শোরুম, ছোট একটা শোরুম। তো আর আসলে মিরপুরের মধ্যে খুব বেশি বড় বলা যাবে না। মিরপুরের মতো একটা মিরপুর তো বিশাল একটা জায়গা। তো এর মধ্যে তো অনেকগুলো মানে শোরুম আছে। তার মধ্যে আমার একটাও একটা অবস্থান করেছে। যে যাক একটা অবস্থান গড়ে নিয়েছে। তো এই অবস্থান গড়ে নেওয়ার পিছনে আমার ফ্যামিলির যথেষ্ট অবদান ছিল, তাদের কষ্ট ছিল। এমনও গেছে যে মানে তারা আমার জন্য রুম ছেড়ে দিয়েছে। তারপর দেখা গেছে যে মানে আমি রুমের মধ্যে অপরিচ্ছন্ন অবস্থায় রাখা জিনিসপত্র। তো দেখা গেছে অন্য কেউ হলে হয়তোবা আ ঘর ত্যাগ করা লাগতো। মানে তারা যে পরিমাণ আমার উপর মানে এহসান করেছে, কিন্তু উনারা আমাকে হেল্প করেছে মাশাআল্লাহ, খুব হেল্প করেছে। উনাদের হেল্পের কারণে আজকে আমি এতটুকু আসতে পেরেছি এবং আমার যে শোরুমটা যখন আবার এক্সটেন্ড করছিলাম, বড় করছিলাম, ওই সময় আমার পুরা রুম মানে ১ মাসের জন্য আমার এমপ্লয়িদেরকে ছেড়ে দিতে হয়। ওই রুমের মধ্যে একমাত্র আল্লাহর বান্দা আমি ছাড়া ঘুমাতে পারতাম না। কারণ হচ্ছে হলো সুগন্ধির সাথে যারা নেই, তাদেরকে যদি ওই রুমের মধ্যে রাখা হয় তাহলে লম্বা সময় তারা মানে ঘুমাতে পারবে না। গন্ধে গন্ধে গন্ধের কারণে ঘুমাতে পারবে না। তো যেহেতু আমার সাথে এটা একদম রিলেট হয়ে গেছে, তো আমি ঘুমাতে পারতাম। তো ওই রুমে আমি একলাই ঘুমাতাম। অন্য কেউ ঘুমাতো না। প্রায় ১ মাস আমি একটা রুম একদম বুকড করে রেখে দিয়েছিলাম। তো অবশ্যই তাদের হেল্প ছাড়া এতদূর আসা সম্ভব ছিল না এবং আমি এজন্য আমার পুরো পরিবারকে ক্রেডিট দিতে চাচ্ছি। আমার ভাই, বোন, আমার বড় ভাবি উনিও হেল্প করেছেন, আমার ভাই এবং কি বলব যে মানে সবসময় উনারা আমাকে হেল্প করেছেন। যে যেকোনো সময় যেকোনো ধরনের হেল্প লাগলে উনারা আমাকে সবসময় করতে প্রস্তুত ছিলেন। এখনো প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ। এখন একটা স্ট্রাগল মুহূর্ত যাচ্ছে। সবারই কম বেশি যাচ্ছে এই সময়টা। তো আসলে এখন পরিবেশটা বোঝা যাচ্ছে না। তো এর মধ্যেও তারা বিভিন্নভাবে আমাকে হেল্প করছেন। তো এইজন্য আমি তাদের যে শুকরিয়া এটা আসলে আদায় করে শেষ করতে পারব না। আ অনেকেই আতর ব্যবসা করতে চাচ্ছে বর্তমান সময়ে, যেটা আমরা দেখি অনলাইনে বা ভার্সিটি গ্র্যাজুয়েট বা বিভিন্ন জায়গা থেকে অনলাইনে করছে। তো খুবই সহজ মনে হচ্ছে আতরের ব্যবসাটা শুরু করা। ব্যাপারটা কি এরকম যে না ঠিক আছে আতর আসলো, নিয়ে আসলো, বিক্রি করে দিলাম, বা এরকম কি আসলেই আতরের ব্যবসা খুবই সহজ কিনা? একটা সময় সহজ ছিল। আচ্ছা। খুবই সহজ ছিল যে ওই মিটফোর্ড থেকে বা কোনো একটা জায়গা থেকে আমি বোতল এনলাম। বোতল এনে জাস্ট ভরে বিক্রি করে দিলাম, বাস হয়ে গেল। একটা সময় ছিল, সহজ ছিল। কিন্তু এখন আর সেই অবস্থানে নেই। এখন মানুষজন খুবই এডুকেটেড। তারা মানে যেকোনো সুগন্ধি সম্পর্কে খুব ভালো গবেষণা করে এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের আলামিন আলম ভাই। উনিও সুগন্ধি সম্পর্কে খুবই ভালো জ্ঞান রাখেন। মাশাআল্লাহ উনার কালেকশনও খুবই ভালো। তো উনিও ভালো জানে। এখনকার যারা কাস্টমার তারাও মানে খুব ভালো জানে। বিভিন্ন নোট-মোট বিভিন্ন জিনিস। ইভেন এমনও হয়েছে যে কাস্টমারের চেয়ে আমি কম জানি। এরকম ঘটনা ঘটেছে। তো এখনকার সময় যদি কেউ সুগন্ধি ব্যবসায় নামতে চায়, সেক্ষেত্রে তাকে ইউনিক কিছু আনতে হবে। তার ইউনিকনেসটা কি? যেমন আমরা যখন শুরু করি, তখন ওই যে বললাম না বোতলে এনে ঢেলে দিলেই হয়ে গেছে। এরপর আস্তে, আস্তে কেউ বোতলের দিকে আগালো, কেউ প্যাকেজিং এর দিকে আগালো। আ কেউ মানে বিভিন্ন সেক্টরে তারা এগিয়ে গেছে। কেউ ন্যাচারাল নিয়ে কাজ করা শুরু করলো, কেউ শুধু সিনথেটিক নিয়ে কাজ করলো, কেউ আবার মানে ইডিপি ভার্সন নিয়ে কাজ করা শুরু করলো। একেকজন একেক সেক্টরে মাহির হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইভেন আমি আমার ভার্সিটির আরেকজন ছোট ভাইয়ের কথা বলব। ইবনে মাইন অনেকেই চিনে থাকবেন। আমাদের মাহের ভাইয়ের একটা প্রতিষ্ঠান। উনার ফ্যামিলিও উনাকে অনেক সাপোর্ট দিয়েছে। উনি ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ে উনি সুগন্ধি ব্যবসা করছেন এবং মাশাআল্লাহ খুবই ভালো এগিয়ে গেছেন। তো এই যে এখন উনি কিন্তু আমার অনেক পরে এসেছেন। কিন্তু উনি এগিয়ে গেছেন কিভাবে? যে উনি প্যাকেজিং এর দিকে ফোকাস করেছেন। উনি আ উনার যে কনটেন্ট সেগুলোর দিকে ফোকাস করেছেন।
তো দেখা গেছে যে আমি তারপরে এসে এগুলোর দিকে ফোকাস করছি। তো এইখানে আমি তার থেকে পিছিয়ে গেছি। কিন্তু এই পিছিয়ে যাওয়াটা আমার তার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। তাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে শিখছি। আর সুগন্ধি ব্যবসাটা এরকম যে আপনিই সব জানেন না। হুম, এখানে মানে একজন সব জানবে এমন না। আপনার প্রচুর শেখার স্কোপ আছে। একজন একটা বিষয় ভালো। তো এই কারণে দেখা যায় যে মানে সুগন্ধি ব্যবসায় এখন নামতে চাইলে তাকে ইউনিক কিছু নিয়ে নামতে হবে। ইউনিক কোনো একটা কনসেপ্ট নিয়ে নামতে হবে যে আমার প্রোডাক্টে এই জিনিসটা ইউনিক, বা আপনার প্রোডাক্ট একজনের হাতে গেলে দেখতে সুন্দর, প্রেজেন্টেশন ভালো, এত কিছু সব দিক থেকে কম্পেয়ার করে যখন আপনি দেখবেন যে না এই জিনিসটাই আমি কাস্টমারের কাছ থেকে একটা ভালো কমপ্লিমেন্ট পাবো, তখন আপনি নামতে পারেন। এছাড়া যদি চিন্তা করেন যে না আতর ব্যবসা আসলে সহজ, তাহলে যে মসজিদের সামনে 20 টাকা 40 টাকা অনেক বড় বড় আতরের জার পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির আতর পাওয়া যায়, ওগুলা বিক্রি করে আপনার জন্য ঠিক আছে। তাহলে মসজিদের প্রসঙ্গ যখন চলে আসলো, আমরা একটু বলতে চাই যে মসজিদের আতরের সাথে আপনার আতরের পার্থক্য কি? তারাও তো আতর দিচ্ছে, আপনিও তো আতর দিচ্ছেন। আচ্ছা, এটা একটা ভালো একটা কোশ্চেন করেছেন ব্রাদার, আজকা ভেরি গুড কোশ্চেন। আসলে এই প্রশ্নটা আমাকে অনেকে করে থাকেন যে আমার শোরুমটা মসজিদের খুব কাছে। হুম, অনেকে জিজ্ঞেস করে ভাই আপনার এই আতরের সাথে ওইটার মানে এত পার্থক্য কি? পার্থক্যটা কি? তো একটা এক্সাম্পল দিই, আমাদেরই পরে আমাদের বাসার সামনেই বা আমাদের শোরুমের সামনে আরো একটা ছোটখাটো একটা বিজনেস হয়েছিল। তো উনারা মাহফিলে, মাহফিলে আতর বিক্রি করেন। মূলত উনাদের ব্যবসাটা এটাই। বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করেন। তো উনারা বেশিদিন টিকতে পারেননি। কারণ হচ্ছে হলো যে এমনও হতো যে উনাদেরই কাস্টমার আমাদের কাছে চলে আসতো। কা ওই যে বললাম প্রোডাক্টের মানে কোয়ালিটি। তো মূল ফ্যাক্ট হচ্ছে হলো যে ওই অনেকে একে তো হচ্ছে হলো সোর্সিং টা ভালো হয় না। সোর্সিং টা কেন মানে ভালো দরকার? এটা যখন বাইরে থেকে আসে ইন্সপায়ার্ড ভার্সন বা বিভিন্ন যে যা কিছুই বলি ওটা যখন বাইরে থেকে আসে, তখন ব্যবসায়ীরা এক দফা মিলায়। ওটা হচ্ছে হলো আপনার ডিপিজি মিক্স করে। একটা কেমিক্যাল বা আতরের তেল বলি আমরা সোজা বাংলায়। আবার যখন সে নিয়ে আসছে মানে পাইকার থেকে বড়, মানে বড় পাইকার থেকে ছোট পাইকার নিয়ে আসতেছে, সেও এক দফা মিক্স করতেছে। তো তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত মিক্স করে যে না এটা মানে সহনীয়। এটা ঘ্রাণটা ঠিকঠাক থাকে। কিন্তু যখন একজন খুচরা ব্যবসায়ী নিয়ে আসতেছে এবং সে 20 টাকা 40 টাকা কখনো 100 টাকায় বিক্রি করতে চায়, তখন তাকে একটা ভালো পরিমাণে মিক্স করা লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আতরের গুণাগুণটা ঠিক থাকে না। প্রথম আতর ঠিক থাকলেও আস্তে, আস্তে দেখা যায় আতর হাওয়া হয়ে যায়। বোতলে আছে আতর হাওয়া হয়ে গেছে। এটা একটা বিষয়। ২ নম্বর হচ্ছে হলো আ আতর দেখা যায় যে উপরে একরকম, নিচে আরেক রকম। ২ টা লেয়ার লেয়ার হয়ে যায়। পড়ে যায়। লেয়ার হয়ে যায়। এটা একটা বিষয়। তেলটা ছেড়ে দেয়। তেলটা ছেড়ে দেয়। তো এরকম কিছু বিষয় আছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আতরের গুণাগুণ ভালো থাকে না। এবং আরো একটু মজার বিষয় বলি, যখন আমরা ১ম সুগন্ধি ব্যবসা শুরু করি, আমাদেরকে যারা আমাদের বিভিন্ন সোর্স যারা ছিল তখনকার সময়ে, উনারা আমাদেরকে উল্টাপাল্টা জিনিস বুঝাতেন। তো একজন আমাকে বুঝালেন এরকম যে, আমি বললাম যে, আঙ্কেল এটা মানে কোন আতরটা সবচাইতে ভালো? আমি কিভাবে বুঝবো?" বলছে যে, "নাকের সামনে নিবা, নিয়া যদি দেখো যে ঝাঁজ অনেক বেশি তাহলে বুঝবে এটা আতর ভালো।" পরবর্তীতে জানলাম যে এটা ঠিক উল্টা। তো এরকম বিভিন্ন উল্টা আসলে হয় কি যে আমাদের যারা সুগন্ধি ব্যবসায় নামে প্রত্যেকেই আলহামদুলিল্লাহ ভালো মানুষ। তারা প্রত্যেকে ভালো নিয়তেই নামে। কিন্তু এই যে বিভিন্ন জন বিভিন্ন না জানার কারণে একটা বলতে হবে, বলার কারণে বলতে হবে। এই কারণে গিয়ে তারা কি করে যে উল্টাপাল্টা ইনফরমেশন দেয় এবং আমাদেরকে এমন ইনফরমেশন দিত যে আপনি যে এতটা নিছেন এটা তো অর্গানিক। হুম, তো ১ম আমরা তো বুঝতাম না। তো পরে যখন আস্তে, আস্তে এই কমিউনিটির সাথে আমরা যুক্ত হওয়া শুরু করলাম, বিভিন্ন ভাইদের সাথে আমাদের মত বিনিময় হলো। উনারা আমাদেরকে পরামর্শ দিলেন। এরপর আস্তে, আস্তে আমরা বুঝা শুরু করলাম। এরপর আস্তে, আস্তে প্রোডাক্ট আরো বেশি কোয়ালিটিফুল হতে থাকলো। তো ওই যে আপনি বললেন যে মানে ওই যে যারা বিভিন্ন জায়গায় বসে। এখন আমি আরো একটা তথ্য দেই আপনাকে যে এখনকার সময়ে যারা মসজিদের সামনে বসে তারাও কিন্তু খারাপ আতর সেল করে না। এখন উনারাও বুঝতে পেরেছে যে কাস্টমারের চাহিদাটা কি। উনারাও এখন আপনার খুব ভালো কোয়ালিটির, ভালো ব্র্যান্ডের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে তারাও সেল করছে। এখন তাদেরকেও খারাপ বলার স্কোপ নেই। কিন্তু যারা মিক্স করছে এনে তাদের সমস্যা। আরো একটা মজার তথ্য দেই, আমি এক জায়গাতে গিয়েছিলাম। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে, "ভাই আপনারা তো আতরের ব্যবসা করেন। আতর কিভাবে মিলাইতে হয় জানেন?" আমি বলছি, "আপনার কথা বুঝি নাই।" বলে, "আপনি মিলাইতে পারেন না?" আমি বলছি, "না, আমি তো মিলাই না। মিলাইতে পারিও না।" কয়, "আপনি আতরের ব্যবসা করতেছেন কোথায়? আপনি তো না খেয়ে মরবেন।" তো উনি তো উনার অবস্থান থেকে বলেছে। তো আলহামদুলিল্লাহ আমার না খেয়ে মরা লাগতেছে না। একটা অবস্থানে এসেছি আলহামদুলিল্লাহ। তো মানুষজন সত্যি কথা বলতে একটা সময় ছিল বাঙালি মানেই, আমি নিজেও বাঙালি এবং আমার নিজেরও একটা অভ্যাস, যা কি বলবো যে মানে খাসলত বলি আর যেটাই বলি যে ফিতরাত স্বভাব।
যে কম যেখানে পাবো সেখানে যাব। হুম, কিন্তু এখনকার সময় মানুষের রুচিবোধের চেঞ্জ হয়েছে। মানুষ এখন আর ওই মানে টাকা দিয়ে তারা খারাপ জিনিস কিনবে ওইটা না। তারা এখন টাকা দিয়ে ভালো জিনিসই কিনতে চায়। কোয়ালিটিফুল প্রোডাক্টই কিনতে চায়। সেক্ষেত্রে দাম কোনো ফ্যাক্টর করে না। একটা কথা খুব প্রচলিত আছে বা শোনা যায় যে যেহেতু আপনারা আলোচনার শুরুতে আপনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর পছন্দ করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। অনেকের মুখে এই কথাটা শুনি বা অনেকেই অভিযোগটা করে যে এরা আবেগ নিয়ে ইমোশন নিয়ে কাজ করছে, মানে আবেগ দিয়ে ব্যবসা করছে, মানে সুন্নত দিয়ে ব্যবসা করছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত এই জন্য আতর ব্যবসা করতে হবে এটা। এবং মাঝখানে আমরা ইদানিং দেখেছি যে কিসওয়াতুল কাবা নামে কিছু সেল করার চেষ্টা চলছিল এবং বেশ ভালো অনলাইনে তুমুল সাড়া পড়েছে। আমি আল্লাহ তাআলা নিয়েছেন, তৌফিক দিয়েছেন, যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি, সামনে থেকেও দেখেছি এবং যে মোমেন্টগুলোতে বায়তুল্লাহতে খুশবু মাখানো হয় সেটাও দেখেছি একবারে সামনাসামনি। মানে তিনি মাশাআল্লাহ। মাখাচ্ছেন এখানে, আমি এই রোতে মানে প্রথমেই বসে আছি, কি মাখাচ্ছেন সেটাও দেখেছি, কিন্তু আমি কোথাও কিসওয়াতুল কাবা দেখি নাই। তো আমি যতটুকু দেখেছি যে না, তারা এরকম কোনো স্প্রে করেন না বা কোনো কিছু নাই বা কোনো কিছু মারে না। ইনফ্যাক্ট কিসওয়াতুল কাবা নামে যেটা স্মেল, যেটা সেটাও আমি এরকম স্মেল পাইনি। কারণ আপনি যখনই গিলাফে ধরবেন বা হাজরা আসাদকে ধরবেন তখন ডিফারেন্ট একটা আতরের গন্ধ আসে, যেটা আমরা সবসময় পাই। এই যে ইমোশন নিয়ে কাজ করছে বা ইমোশন বিক্রি করার চেষ্টা, যেটা নর্মাল আতরওয়ালাদের ক্ষেত্রেও আছে, যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই কথাকে বলে আতরকে বিক্রি করতে চাচ্ছে। আবার কিসওয়াতুল কাবা নিয়ে বেশ একটা হইচই চলছে অনলাইনে। এই বিষয়টা আসলে কতটুকু সত্য বা আসলেই সত্য কিনা? আপনার ১ম প্রশ্নটাকে যদি আমি ধরি মানে প্রশ্নটাকে যদি আমি ২ ভাগ করি। ১ম প্রশ্নটার অনেকটা ভাবটা এরকম যে মানে আমরা ধর্মকে নিয়ে ব্যবসা করছি। হুম, কথাটা কিন্তু এরকমই আসলে। ট্রু। আচ্ছা ২ নম্বর হচ্ছে হলো যে কিসওয়াতুল কাবা প্রসঙ্গ। আচ্ছা সেক্ষেত্রে আমি বলি যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ব্যবসাকে সুন্নাহ বলেছেন এবং কি বলেছে মানে সৎ ব্যবসায়ীদেরকে আ সৎ শহীদ সিদ্দিকীনের সাথে হাসর মানে হবে। হাসর হবে এরকম বিভিন্ন কথা বলেছেন। এই সমস্ত কারণে এবং সুগন্ধিকে সুন্নাহ হিসেবে ব্যবহার করে বা এটা ইমোশন আসলে সুগন্ধি জিনিসটা আসলে ইমোশনের সাথে সম্পৃক্ত। হুম, আর অনলাইনে বিক্রয়ের ক্ষেত্রে আমি আপনাকে স্নিফ করাতে পারছি না। হুম, হুম, তো যে জিনিসটা আমি স্নিফ করাতে পারছি না সেখানে আমাকে ইমোশন ব্যবহার করতে হবে। এটা আসলে যেহেতু আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের সেহেতু সোজা বাংলা উত্তর হচ্ছে এটা। যে আমি যেহেতু আপনাকে স্নিফ করাতে পারতেছি না এবং এই প্রযুক্তিও কোথাও এখন আবিষ্কার হয়নি যে ধরেন যদি এরকম ভালো হতো যে এমন একটা অবস্থা হতো যে আ আপনার মোবাইলের স্ক্রিনে আপনার আ সুগন্ধির যেটা ইয়েটা আছে এটা বের হয়ে আসলো আপনাকে নাকের এখানে স্নিফ করায় দিল, সেই সুযোগ নেই। আমরা আশা করি যে ভিআর দিয়ে ভবিষ্যতে কিছু একটা যদি হতে কিছু পারে। করা যায়, ঠিক আছে? তো আমি অনেক ছোটকালে থাকতে পড়েছিলাম যে এরকম আ টিভিতে মানে বলতেছিল যে এমন একটা প্রযুক্তি আসতেছে যে মানে যেখানে যে ঘ্রাণ সে ঘ্রাণটাকেও পাওয়া যাবে। তো আমি চিন্তা করতেছিলাম যদি ময়লার ভাগাড়ের কোনো সিন চলে আসে তাহলে কি অবস্থা হবে? তো যাক আলহামদুলিল্লাহ ওই প্রযুক্তি এখনো আসে নাই বা আমি হুম, কোথাও পাইনি। তো এইটা একটা বিষয় আসলে ওইখানে আমাকে বিভিন্নভাবে ওইখানে বোঝাতে হবে কাস্টমারকে। তো সেক্ষেত্রে ইমোশনের একটা ব্যাপার থাকে। ২ নম্বর থাকে যে আ তাকে মানে কতভাবে তার সাথে আমার ইন্টারেক্ট করা যায়। এখন ইন্টারেক্ট একটা বেস্ট ওয়ে হচ্ছে হলো মানে কি বলে যে ইমোশন নিয়ে মানে তার সাথে কাজ করা। তো এটা একটা ফ্যাক্ট। আসলে এখান থেকে আমরা বেরোতে পারি না। এটা একটা মুশকিল আছে। তবে আরেকটা বিষয় হচ্ছে হলো কি যে অনেকের মধ্যে এই বিষয়টার চুলকানি আছে। যে মানে উনি সব বিষয়ের মধ্যে শুধু ধর্মকে টেনে আনে কেন? তো ভাই বললে তো আসলে অন্য কথাও বলা যায় যে আপনি সবকিছুর মধ্যে অধর্মই কেন চান? মানে আমরা তো ব্যবসা এইজন্য করতেছি যে এটা মানে যদি আমি সৎভাবে করি, তাহলে আমাকে আমার ধর্ম বলতেছে যে তোমার সাথে সিদ্দিকীনদের, শহীদদের তোমার ইয়ে হবে, হাসর হবে। তো এই বিষয় একটা আছে। তো এই কারণে দেখা যায় যে আমরা মুহাব্বতের খাতিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের খাতিরে আমি চাইলে কিন্তু কি বললাম? আমি চাইলেই চাকরি করতে পারি। ইভেন আমি চাকরি করেছিও এবং আমি আমার আ যারা অনুজ তাদেরকে আমি আমার ভার্সিটির অনুজ বা যে কেউ যদি কেউ আমার সাথে আসে যে ভাই আমি ব্যবসা করতে চাচ্ছি, তাদেরকে আমি বলি ১ম এ তুমি চাকরি করো। চাকরি করার পরে তুমি ব্যবসা করো। মানে চাকরি করলে তোমার মধ্যে সিরিয়াসনেস আসবে। অনেক কিছু তুমি শিখতে পারবা। এর দ্বারা করো। কিন্তু আল্টিমেটলি ব্যবসা করার দ্বারা যেটা হয় যে একটা হচ্ছে স্বাধীন থাকা যায়। ২ নম্বর হচ্ছে হলো যে আমি আমার আ মানে আমি যেভাবে চাচ্ছি সেটা সেভাবে করা সম্ভব। চাকরিতে অনেক কিছুই করা যায় না। যেমন অনেক ক্ষেত্রে মনে হয় যে আপনি দাড়ি রেখেছেন, সেখানে কলিগরা খোঁচাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত যে কয় জায়গায় চাকরি করেছি আমার কোনো কলিগ আমাকে খোঁচায়নি। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। আমার কলিগরা প্রত্যেকেই ভালো ছিল। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আ এই বিভিন্ন কারণে
আসলে ব্যবসা করাটা আমাদের জন্য, যারা আমরা সুন্নাহ মেনে চলার চেষ্টা করি বা একটু পালনের চেষ্টা করা হয় আর কি, পালন তো পুরোপুরি করতে পারি না, তাদের জন্য ব্যবসা করাটা একটা ভালো একটা ওয়ে। কিন্তু অবশ্যই আগে চাকরি করার দ্বারা সিরিয়াসনেস আসে। আর এছাড়া আমাদের মধ্যে সিরিয়াসনেস আসার কোনো সুযোগ নেই আমি মনে করি আর কি। এটা আমার ট্রু, ট্রু। ব্যক্তিগত একটা মতামত। খুবই সত্যি কথা। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে হলো কিসওয়াতুল কাবা। কিসওয়াতুল কাবা বাংলাদেশে প্রচুর সেল হয়েছে এবং এটা কি বলবো যে মানে মারাত্মক অবস্থা এটার। আসলে আমি এটা মার্কেটার ভাইদেরই দোষ বলবো, যারা কিনা এটাকে এই হিসেবে প্রমোট করেছেন যে এটা কাবা স্প্রে করা হয়, কাবা ঘরের ঘ্রাণ গিলাফে আসে, গিলাফে গিলাফের লাগানো। মধ্যে স্প্রে করা হচ্ছে, মানুষের ইমোশন নিয়ে যে খেলা, এটা আসলে উচিত হয়নি। কারণ যারা না জেনে করেছে তাদের জন্য আসলে কিছু বলার নেই। আপনি না জেনে করছেন, এটা আপনার জন্য মাফ চাওয়া উচিত। আহ, সেই ক্ষেত্রে শুধু গিলাফে কাবা মানে কিসওয়াতুল কাবা না, আমি আরো 2-3টা নাম বলি: কিসওয়াতুল কাবা, গিলাফে কাবা, আতর আল কাবা। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদেরকে কাস্টমার এসে বলতেছে, ভাই কাবার গিলাফে যে আতরটা মাখে না ওইটা আছে। আমি বলছি কোনটা? বলছে কেউ কিসওয়াতুল কাবার কথা বলছে, কেউ গিলাফে কাবার কথা বলতেছে, কেউ আতর আল কাবার কথা বলতেছে। তো আমরা এক সময় এগুলো সেল করেছি। তো মানে কাস্টমারের চাহিদার কারণে সেল করতে হয়েছে। মানে আপনি যদি এটা অফলাইন শোরুম থাকে সেক্ষেত্রে কাস্টমারের চাহিদাকে আপনার প্রাধান্য দিতে হবে। কিন্তু যখন আপনি এই কথা বলে বিক্রি করবেন যে হ্যাঁ এখানে মানে এটাই ওইখানেই ব্যবহার করা হয়, এটা মারাত্মক ভুয়া কথা। আসলে কাবার ঘরে মানে কাবার গিলাফে বা হাজরে আসওয়াদের মধ্যে কি মাখা হয়, আমরা বিভিন্ন সোর্স থেকে, এবং আপনিও বললেন যে ওইখানে আমরা দেখতে পেয়েছি যে একজন শায়েখ উনি ওটাকে পরিষ্কার করলেন কাপড় দিয়ে, এরপর আপনার একটা অয়েল সে এটা হাতের মধ্যে নিয়ে পুরোটার মধ্যে মেখে দিচ্ছে। এখানে 3 ধরনের সুগন্ধি ব্যবহার করা হয়। একটা হচ্ছে হলো আপনার আগরৌদ, যেটা আমাদের সিলেটেও হয়, তারপরে আরো বিভিন্ন দেশেই হয় এবং খুব ভালো কোয়ালিটির। ভালো করে সিলেটেডটাই মোটামুটি ভালো ভালো কোয়ালিটির। কোয়ালিটির। হ্যাঁ, তো সিলেটেরটা হয় এটা আমি জানি না, ঠিক আছে, মানে সিলেটেরটা ওইখানে মাখায় কিনা আমি জানি না, হ্যাঁ, বাট ঠিক আছে, কিন্তু ওইখানে ভালো কোয়ালিটির আগরৌদ ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে হলো মেশকা আম্বার, আর 3 নম্বর হচ্ছে হলো রোজ ওয়াটার। এই 3টা জিনিস ইভেন আপনি যদি হারামাইনে যে মিউজিয়াম আছে ওইখানে গেলেও দেখতে পারবেন যে এই 3টার কথাই আসবে। তো এছাড়াও বিভিন্ন আমি ইন্টারনেট থেকে বিভিন্ন সোর্স থেকে এগুলোই পেয়েছি, কিন্তু কোথাও কিসওয়াতুল কাবা স্প্রে করা হয়েছে এরকম পাইনি। কিন্তু একটা ফুটেজ পেয়েছিলাম যেখানে দেখাচ্ছে যে কিসওয়াতুল কাবা ওই যে যে বোতলটা বা স্প্রে বোতল, সেটা ইসের মধ্যে স্প্রে করা হচ্ছে, কাবার যে গিলাফ সেখানে স্প্রে করা হচ্ছে। তো আমার কাছে এটা খুবই ফেক লেগেছে। আমি জানি না এটা কারা করেছে, তাদেরকে এটা খুবই মানে মন্দ কাজ আমি বলবো। এবং ইদানিংকালে এরকমও দেখা যাচ্ছে যে এটা প্রসঙ্গটাকে আজকে আগেই বলবো না পরে বলবো আমি বুঝতেছি না, যে বলেই ফেলি। সেটা হচ্ছে হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ব্যবসায়ী ভাই ওনারা আতর কিনে দেখাচ্ছেন যে এটা খাওয়া যায়। হুম, হুম। এত বড় ভুল কনসেপ্ট, এটা কল্পনার বাইরে। সকল ন্যাচারাল আতরই মানে এডিবল এই বিষয়টা না। ধরেন আপনার রু খস, যেটা আমরা জানি ভ্যাটিভার থেকে বা হুম, বাংলা ঘাস, ভাষায় বলে ঘাস থেকে ঘাস হয়। আমার পছন্দের একটা তোর পছন্দের এটা একটা আমি সবসময় ব্যবহার করি। আচ্ছা, তো সেক্ষেত্রে হয় কি যে এটা কিন্তু শরবতের মধ্যেও ব্যবহার করা হয়, একটা ভালো স্মেল আসে। স্মেল আসে, তো হ্যাঁ। এটার কিন্তু 2টা ভার্সন হয়, একটা হচ্ছে হলো আপনার এডিবল, নন এডিবল, একটা নন এডিবল। তো আমরা যারা বিক্রি করি তারা নন এডিবলটা বিক্রি করে, আর যারা এডিবল বিক্রি করে তারা হচ্ছে হলো শরবতের মধ্যে মিক্স করে। তো আমি ভ্যাটিভার দিয়ে বুঝালাম যে এটা তো এর চাইতে মানে অর্গানিক আর কি হইতে পারে, এটারই এডিবল নন এডিবল ভার্সন আছে। সেখানে আপনি কেউ বলতেছেন এই ন্যাচারাল কি যেন গিলাফে কাবা, হ্যাঁ এমন খেয়ে দেখাচ্ছেন। ভাই ধরেন আপনি এরকম কেউ খাইছে, সাপোজ খাওয়া হয়েছে, তার কি পেটের মধ্যে কি অবস্থা হতে পারে। এখন ন্যাচারাল সব আতরে যে খাওয়া যায় এই ধারণা থেকে আমাদের বেরোয় আসতে হবে। আর কি বলে যে ন্যাচারাল সব জিনিসে যে মানে কি বলে স্কিনে ব্যবহার করা যায়, এই ধারণা থেকেও বের হওয়া আসা উচিত। কারণ স্কিনে ব্যবহার ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক কিছু মিক্স থাকে। তো যদি শতভাগ আপনার জানা না থাকে তাহলে এটা আসলে স্কিনেও ব্যবহার করা উচিত না। কারণ সেক্ষেত্রে দেখা যায় স্কিনে বিভিন্ন ধরনের ডিজিজ হয়ে যেতে পারে, এবং আপনার স্কিন যদি সেন্সিটিভ হয় সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। তো এই জন্য আমরা যেটা সাজেস্ট করি যে যেগুলো একেবারে আপনার জানা আছে, যেমন আপনি আমার সাথে গল্পে গল্পে বললেন যে আপনার কাছে 20 বছরের পুরাতন একটা আগরদ আছে, তো ওইটা আমি বলবো যে আপনি স্কিনে মাখেন, হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগে। ইনফ্যাক্ট এটাও বলি যে আমি যখন কিনি বা যার কাছ থেকে আমি নিই সবসময় সে আমাকে বলেই দেয় যে ভাই, প্রথম দিকে বলতো যে এগুলো স্কিনে মাখতে হবে, কারণ এটা কিন্তু কাপড়ে মাখা যাবে না, কারণ স্কিনে এটা স্নিফ করার নিয়ম। স্কিন এবং হচ্ছে এদিক দিয়ে হ্যাঁ, পালস পয়েন্ট যেগুলো। পালস পয়েন্ট থেকে যে যত বেশি যাবে
তত বেশি স্মেলটা ছড়াবে। যেমন ওই যে খসের কথা বলি যে যত বেশি ঘাম হয়, সোয়েটিং হয়, ওটার স্মেল তত বেশি সুন্দর স্প্রেড হয়, থাকে, হ্যাঁ। আরো সুন্দর হয়। হ্যাঁ, মানে আসলে আগরু তো খাওয়া যায়। হুম। অনেকেই মানে আমি প্রথম শুরুর দিকের কথা, আমি যখন কিনতে গিয়েছি উনি খেয়ে ফেলছেন। বলছে এটা মানে কেন খেলেন? ভাই আপনি আতর খাচ্ছেন কেন? বলে না, এটা এত বেশি পিউরিফাইড যে আমরা এটা খেতে পারি, কোনো সমস্যা নাই, এবং ইনফ্যাক্ট ব্যবহার করার খুবই আসলে মানে আতরটা আছে অনেক কোয়ালিটি। কিন্তু আপনি যেটা বলতেছিলেন যে আসলে এই কিসওয়াতুল কাবার যে ইস্যুটা, এটা আসলে খুবই একটা ঝামেলাযুক্ত। তারপরে এইটা নিয়ে যেভাবে প্রমোশন হয়েছে, এটা আসলেই আমাদের কাছে, এবং আমরা কিছু জায়গায় দেখেছি মানে এটা নিয়ে ওমরাও চালু করেছিল বা এরকম কোনো একটা কিছু, কিন্তু এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক বিষয়। ওমরার প্রসঙ্গ যেহেতু আসছে, এখনকার সময়ে মার্কেটিং এর একটা সবচেয়ে কার্যকরী টুলস হচ্ছে হলো ওমরা প্যাকেজ। হুম 990 টাকা আতর কিনেন, এরপরে সোজা ওমরায় চলে যান। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা নিয়ে আসলে আমি আমার নিজের ফেসবুক ওয়ালেও কিছু লেখালেখি করেছিলাম। তো এবং আপনাকে বলেছিলামও যে আমি হয়তোবা আলোচনার মধ্যে এটা যে কোনোভাবে, ওই যে একটা গল্প আছে না যে কুমিরের খাঁচ কাটা গল্প, হুম হুম। যেখানে দেখ ওইটা ঢুকে যাবে, তা আমি এটার মধ্যে ঢুকে যাচ্ছি আর কি। তো ফ্যাক্ট হচ্ছে হলো, এই যে আমরা এখন কিছু হলে যে রয়্যাল এনফিল্ড দিচ্ছি, ফ্রিজ, মানে টিভি তো দিচ্ছি কিনা জানি না, তারপর হচ্ছে হলো যে এই উমরার অফার দিচ্ছি, বাইক টাইক বাইক সব টেক সব চলছে। সব দেওয়া আছে, শুধুমাত্র মানে পারলে ফ্ল্যাটও দিয়ে ফেলে। আর যদি ভালো হতো যদি তারা যারা অবিবাহিত আছে তাদের জন্য বিবির ব্যবস্থা করতো, সবচেয়ে ভালো হতো। তো যাই হোক, প্রচুর বিক্রি হতো। প্রচুর বিক্রি হতো, কিন্তু হ্যাঁ। বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই বিক্রি হতো। তো এখন ফ্যাক্ট হচ্ছে হলো যে এই যে এটা মার্কেটিং, এটাকে আমরা বলতে পারি যে এটা প্রাইমারি হিসেবে ঠিক আছে, মানে প্রমোশনাল অ্যাক্টিভিটি হিসেবে ঠিক আছে, যে না ঠিক আছে, আমি চাচ্ছি যে আমার প্রোডাক্ট বা আমার ব্র্যান্ডটাকে প্রমোশন করতে প্রাইমারিলি আমি এটা একটা করি, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি খেয়াল করবেন কিছু পেজ আছে, তারা এইভাবে করেই তাদের সব প্রোডাক্ট বিক্রি করে, হুম এবং মানে কি বলে যে লং রানে এটা সাস্টেইন করবে না, এই বিজনেস পলিসিটা কোনোভাবে সাস্টেইন করবে না, মার্কেটিং স্ট্র্যাটেজিটা মারাত্মক ভুল। এটা শুধুমাত্র প্রমোশনাল অ্যাক্টিভিটিস হিসেবে ঠিক আছে। এবং অনেকেই বলতেছে যে ভাই এটা কি বলে যে জুয়ার সাথে সম্পৃক্ত করে, আসলে জুয়া সরাসরি বলাও যাবে না, কারণ ওনারা ব্যাপারটা এরকম করতেছেন না যে মানে প্রোডাক্ট দিচ্ছেন, প্রোডাক্টের দামও বাড়াচ্ছেন না, প্রোডাক্টও দিচ্ছেন, মানে ওইটাও দিচ্ছেন, কিন্তু ফ্যাক্টরটা যেটা হচ্ছিল ওনাদের কথার মধ্যে ভুল, কথার মধ্যে ভুল, দেখানোর মধ্যেও ভুল। কিরকম? উনারা বলতেছেন যে আমরা অনেকের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছি, এরকম কথাও আসছে যে আমাদের এই প্রোডাক্টটা অনেকের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। অনেকে বলতেছে যে তাকদিরকে যাচাই করুন। তো তাকদির যাচাই করতে হলে আপনার এই প্রোডাক্ট দিয়ে আমার তাকদির যাচাই করতে হবে, আমার অবস্থা হয়ে গেছে এমন। তো এইখানে দেখেন যে একটা মানে প্রোডাক্টে যখন এরকম কথা বলা হচ্ছে, ওই প্রোডাক্ট আমার লাগুক বা না লাগুক, যদি আমার নিয়ত হয়, ক্রেতার নিয়ত হয় এটা যে আমার প্রোডাক্ট ফ্যাক্টর না, আমার হচ্ছে হলো ওই তাকদির যাচাইটা ফ্যাক্টর, যে দেখি আমার তাকদির আছে কিনা। আপনি প্রোডাক্টের দিকে না তাকিয়ে কি করলেন, আপনি অফারের দিকে চলে গেলেন, আপনার নিয়তের মধ্যে ভুল চলে হুম। আসলো যে না আমি একটু তাকদিরটাকে যাচাই করি। ওই যারা লটারির টিকিট কিনে তারাও এটাই চিন্তা করে, 10 টাকা গেছে তো কি হয়েছে, আমাদের সময় 10 টাকা ছিল, এখন তো বিক্রি করে না। তো পিচ্চিকাল থাকে এরকম 10 টাকায় বিক্রি করতো, এই যে রিক্সার মধ্যে মাইক লাগিয়ে বিক্রি হুম করতো, এখনটা বিক্রি হচ্ছে না, আমি জানি না কেন বন্ধ হয়ে গেছে। স্কুলে থাকতে জোরপূর্বক কেনানো হতো, ঠিক আছে, যে তোমাকে এটা কিনতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহসানিয়া ক্যান্সার মিশনের, আহসানের ক্যান্সার মিশন অনুদানের জন্য সাহায্য হ্যাঁ, করবেন তো 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা এরকম বিভিন্ন ইয়ে যেত। বেশ ক্যাম্পেইন চলছে। হ্যাঁ। তো এখন এটা দেখছি না, তো আলহামদুলিল্লাহ এটা বন্ধ হয়ে গেছে। তো একটা সময় এমন ছিল যে এগুলোর খুব প্রচার প্রচারণা চলতো। তো এখন ওইটার বদলে জায়গাটা এখানে, এই জায়গাটা নিয়ে নিছে, যে আমি কি করতাম আগে 10 টাকা দিয়ে যাচাই করতাম ভাগ্য, এখন আমি 1000 টাকায় আমার ভাগ্যটাকে যাচাই করছি। যদি প্রোডাক্টটা আমার উদ্দেশ্য না থাকে, উদ্দেশ্য থাকে অফার, তাহলে তো আমি কি করলাম, তাকদিরের উপর আমি ছেড়ে দিলাম। তো এইখানে ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনছি, কম বেশ আমি জানি না, অনেকে বলেছেন যে এটা জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারে। তো আমি যেহেতু আলেম না, সেহেতু আমার আসলে বলাটা উচিত হবে না। কিন্তু এইটা কোনো সাস্টেইনেবল মার্কেটিং পলিসি না। এটা হচ্ছে ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে হলো আ কোনো কারণে যদি এটা ফেল করে, আপনি মানে আপনি সেভাবে বিক্রি করতে পারলেন না, তাহলে কি হবে? একজন মানে যিনি প্রোডাক্টের প্রমোশন করেছেন, বিক্রি করতে পারলেন না, তাহলে কি হবে? এদেরকে তো আপনার পাঠাইতেই হবে। ওমরাতে পাঠাইতে হবে অথবা আপনার বিক্রি করতেই হবে। সেক্ষেত্রে কি হবে? তো এইটা নিয়ে আমার হচ্ছে হলো ভয়। তো ১ম ফেসবুকের যে অ্যালগরিদম যেরকম যা করে, ১ম এ যদি দেখে যে সে $১০০ মানে সে বার্ন করতে পারে, তাহলে সে $১৫০ ও পারবে। তো যখন আপনি এইভাবে করে যখন $৫০০ এ ডেইলি চলে যাবেন, কি অবস্থা হবে? তো জানি না সামনের দিনগুলোতে কি আছে।
ওনারা আশা করি যে এই পলিসি থেকে আসলে ফিরে আসা উচিত আমাদের। আমরা যত বেশি এগুলো করব তত বেশি আরো মানুষ আগ্রহী হবে এবং আমাদের দিনী লেবাসে যারা করে তাদের প্রতি আমাদের মানে আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে যে এই কাজটা আর না করে। ইভেন আমি নিজের কথাই বলি, আমি রুজু করতেছি আর কি, রুজু করা প্রয়োজন। আমি 2টা জায়গাতে করেছি এরকম যে কি বলে যে ওমরার অফার ছিল, তো 2টা জায়গাতে আমি নিজেই করেছি। এজন্য আমি মানে নিজের কাছে আমি নিজে লজ্জিত, ক্ষমাপ্রার্থী এবং সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী। সবচেয়ে বড় কথা আমি আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী যে আমি এই জিনিসটা করেছি, আমি এটা আসলে করা উচিত হয়নি। এবং সবাইকে বলবো যে ভাই আল্লাহর রাস্তায় এখান থেকে বিরত হন, যে এইগুলো কোনো প্রয়োজন নাই। ইভেন মাঝখানে সেলিব্রিটি মার্কেটিং শুরু হয়েছিল, তো সেলিব্রিটি এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে যেটা হয়, তো এটা আসলে মানে প্রথম খুব ভালো যায়, কিন্তু যখন কোনো সেলিব্রিটির কোনো একটা স্ক্যান্ডাল বের হয়ে যায়, স্ক্যান্ডাল মানে মানে আমরা খারাপ কিছু বুঝি, আসলে সব কিছুই খারাপ না। তার বিভিন্ন আচার আচরণের কারণে ধরেন কারোর সাথে মারপিট হয়েছে, কারোর সাথে বাদানুবাদ হয়েছে, মানে মোদ্দা কথা তার একটা খারাপ কিছু ছড়িয়ে গেল, তখন দেখা যাবে এটা আপনার ব্র্যান্ডের উপর এফেক্ট করবে। তো অনেককে দেখা যায় 2 লাখ টাকা দিয়ে তার মানে ব্যবসায় মাত্র শুরু করেছে। এই আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে হলো আমাদের কিছু ভাই, ওনারা মানে ব্যবসা শুরু করতে যাচ্ছেন, খুব বেশি ওনাদের মানে ব্যবসা সম্পর্কে নলেজ নেই, তো বিভিন্ন মানে এখন এটা খুব পপুলার হচ্ছে তাবিজ বিক্রেতাদের কাছে যাচ্ছেন। তো এই তাবিজ বিক্রেতাদের কাছে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে ছোটবেলায় আমরা একটা অ্যাড দেখতাম গ্রিন ইউনিভার্সিটির, তো ওখানে একজন গেছে, যেই সমস্যাই বলে, তো স্যার বলতেছে যে প্যারাসিটামল 3 বেলা, কোনো জায়গায় 2 বেলা এরকম বলতেছে। তো ওনাদের বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা মানে ওনাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এটাই যে আমরা সব মানে স্টুডেন্টকে সেম ভাবে ট্রিট করি না, যাকে যেভাবে দরকার সেভাবে ট্রিট করি। তো ওনারা দেখা যাচ্ছে যে যখন তাবিজ বিক্রি করতেছে সবাইকে সেম ভাবে ট্রিট করতেছে, যে আতর ব্যবসায়ী তারেও মানে ওইভাবে ট্রিট করতেছে, যে ধরেন খেজুর বিক্রি করে, কেউ সরিষার তেল বিক্রি করে, তো তাকেও সেভাবে ট্রিট করা হচ্ছে। তো দিন শেষে আসলে কয়জন সফল হচ্ছে? হ্যাঁ, আমি এখানে একটু ইন্টারাপ্ট করি যে তাবিজ বিক্রেতা কিন্তু আসলে আমাদের দর্শকরা অনেকেই বুঝবে না আসলে তাবিজ বলতে কি বোঝাচ্ছে। এটা যদি পরিষ্কার করে বলা হয় যে তাবিজ আসলে তাবিজ বলে কি মিন করা হয়েছে, তাহলে হয়তো সবার জন্য একটু ক্লিয়ার হবে। আচ্ছা, তাবিজ বিল বলতে মূলত বোঝানো হচ্ছে কোর্সের কথা। হুম। যে এখন দেখবেন যে সবাই কোর্স বিক্রি করে, তার মূল ব্যবসা কি? কোর্স বিক্রি। তার যেই কি বলে যে ব্র্যান্ড, অনেক ক্ষেত্রে আমি জানি না তার ব্র্যান্ড কোনটা, কিন্তু সেই মানুষকে বলতেছে তোমার ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সে মানে একটা জিনিস হয় না যে যে টিচার তার চাইতে তার স্টুডেন্ট সফল, হুম। এটা প্রত্যেক টিচারই চায়। কিন্তু আমার কথাটা হচ্ছে হলো অন্য জায়গায়। উনারা মানে কোটিপতি হয়ে যাচ্ছে, অনেক কিছু করে ফেলতেছে শুধুমাত্র কোর্স বিক্রি করে। কিন্তু তাদের সব যে ব্যবসায়ী সবার যে সফলতার গল্প তা কিন্তু না, অনেক ব্যর্থতার গল্প এখানে আছে। আমরা শুধুমাত্র বিভিন্ন পডকাস্টগুলোতে সফলতার গল্পই শুনি, ব্যর্থতার গল্পগুলো আসলে শোনা দরকার। যে আমাদের জানাশোনা এরকম অনেক ভাই আছে যে ওনারা এই যে সমস্ত কোর্সগুলোতে যান, সবই ঠিক আছে, কিন্তু ওনাদের অনেকে ব্যবসায়ী না এবং ওনাকে ব্যবসা থেকে ঝরে পড়ে গেছে। তো আবার অনেকে আছে যে ব্যবসা শুরুই করতে পারে নাই, কোর্স কিনে বসে আছে এবং অনেক জায়গায় শুনেছি এরকম যে আরও সামনে কোর্স কিনবেন। তো আসলে একটা হচ্ছে হলো যদি কেউ চায় যে তার ব্যবসায়িক মেন্টালিটিটা কেমন হওয়া উচিত, সেটার জন্য সে কোর্স করতে পারে এবং এই কোর্সগুলো আসলে খুব ইফেক্টিভ। এবং যদি কেউ চিন্তা করে যে না আমি আমার অফিসটাকে কিভাবে ম্যানেজ করব, আমি আমার টিমটাকে কিভাবে গঠন করব, আমি আমার ব্যবসায়িক পলিসি কিভাবে নির্ধারণ করব, এটার জন্য যে মেন্টালিটিটা আমার প্রয়োজন, যে আমি কিভাবে আমার মাইন্ড সেটআপটাকে তৈরি করব, এটার জন্য তাদের কাছে যাওয়া আসলে প্রফিটেবল। যে না ঠিক আছে, কিন্তু আমি আমার ব্যবসাটা কিভাবে করব, এটার জন্য আপনার প্রয়োজন হচ্ছে হলো ওই লাইনে যারা মানে আকাবির বলি আমরা, বা পূর্ব অভিজ্ঞতা পূর্ব সম্পন্ন যারা অভিজ্ঞতা আছেন। সম্পন্ন যারা আছেন, তাদের সাথে একটু পরামর্শ করা। হুম। প্রয়োজনে যদি এমন হয় যে তাদের ওইখানে কিছুদিন জব করা, যদি প্রয়োজন হয়, এটা যদি ইন্টার্ন করার সুযোগ থাকে ইন্টার্ন করা। যে আপনি খেয়াল করবেন চকবাজারে যারা ব্যবসায়ী, তাদের অধিকাংশই দেখবেন যে কারো না কারো দোকানে একদম মানে আমি মাঝে মাঝে চলতি নামে একটা পেজকে খুব ফলো করি, হুম। ইউটিউবে ওদের ইয়ে আছে, তো ওদের ওইখানে গল্পগুলো এরকম থাকে যে একদম খালি হাতে ঢাকায় এসেছে, সে কোনো একটা জায়গাতে জব করতো, ওই মালিকের যে জব মানে ইয়েটা ছিল, সে আস্তে আস্তে ওটাকে সে কিনে ফেলেছে এবং তার হাতে কিছুই ছিল না। সে আস্তে আস্তে এমন পরিমাণ সে এখানে অভিজ্ঞতা অর্জন করছে যে তার মানে মালিকের চেয়েও তার ব্যবসা বড় হয়ে গেছে। তো এই জন্য আমাদের কি দরকার, যে
আমরা সবকিছু মনে করি যে স্পুন ফিডিং, আমরা বেবি, আমরা মনে হয় সবকিছু তাদের কাছে পেয়ে যাবো। না ভাই, আপনি রিসার্চ করেন, আপনি মার্কেটে ঘুরেন। আপনি যদি কেউ যদি এরকম করে যে এরকম কোর্স বিক্রি যারা করে তাদের কাছ থেকে শুধুমাত্র এই নলেজটা নিয়ে যে আমি কিভাবে আমার অফিসটা চালাবো, কিভাবে টিম বিল্ড করব, বা কিভাবে আমার ব্যবসা পলিসি সেট আপ হবে, কিভাবে আমি আমার লাভ লোকসানকে হিসাব করব, সেগুলো যদি শিখে কেউ যদি এরকম চিন্তা করে যে না আমি 1 মাস, 1 মাসও বাদ দিলাম, যে 1 সপ্তাহ শুধুমাত্র চকবাজার মিটফোর্ডের আশেপাশে ঘোরাফেরা করব, শুধুমাত্র এরকম মানে জাস্ট শুধু হাঁটাহাঁটিও করব, তাহলে সে অনেক কিছু শিখতে পারবে। তো এটা আমার মনে হয় যে বাস্তব অভিজ্ঞতা থেকে এরকমই মনে হয়। এবং অনেকে আমাদের কাছে বিভিন্ন মানে ইসের জন্য আসেন, পরামর্শের জন্য আসেন। তো আমরা আগে বলি যে ভাই তুমি আগে ঘুরো, আগে রিসার্চ করো। তুমি আগেই মনে করো তুমি যদি তোমাকে আমি সব খাওয়াই দিই তাহলে তুমি কি করবা, কিছু শিখতে পারবা না। তুমি আসছো ঠিক আছে, তোমাকে ওয়েলকাম, বাদ বাকি তুমি আগে শিখো যে এই জায়গাগুলোতে এই জায়গা ইয়ে আছে, তুমি আগে রিসার্চ করো। আমরা কি করে রিসার্চ ছাড়াই নেমে যাই। এই একটা কারণে যে কত ব্যবসায়ী ঝরে পড়েছে। এবং রিসার্চ করা যেটা সুবিধা, ধরেন প্রত্যেকটা জায়গায় মিডলম্যান হয়ে যায়। কোনো একটা জায়গায় আমি ধরেন কি বলে, আমি আতরের ব্যবসা দিয়ে বলি যে কেউ যদি সাপোজ আমার কাছ থেকে নিতে চায়, আমার কাছ থেকে যে রেট পাবে তার চাইতে যে মূল তার কাছে আরো কম পাবে। এবং যদি মূল আরো মূলে যাওয়া যায় সে আরো কমে পাবে। তো এইভাবে যত সে রিসার্চ করবে, আরো যত গভীরে ঢুকবে, তার জন্য তত সহজ এবং তত কিছু জানতে পারবে, আরো বেশি কাস্টমারকে বোঝাতে পারবে। তো আমরা এগুলো না করে শুধুমাত্র ওই যে ওই কোর্স কিনতেছি, কোর্স হইতেছে, দিন শেষে আউটপুট খুবই কম। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে হলো ওইখানে যাদের মানে ওইখানে কমসে কম মানে যেগুলো পপুলার, আমার কাছে মনে হয় যে লাখখানেক মানুষ হবে, হয়েও গেছে, এর বেশিও হবে। তাদের ওইখান থেকে কত পার্সেন্ট আসলে সফল। এবং অনেকে বলে যে ভাই সবাই তো পুরাটা কমপ্লিট করে না। পুরাটা কমপ্লিট আপনারা কেন করান না? আপনাদের এত টাকা নিচ্ছেন, কেন করাবেন না? আর সবচেয়ে বড় কথা যে বিভিন্ন জায়গায় ট্যুর মুড়ে নিয়ে যাওয়া হয়, আসলে এটা কতটুকু জরুরি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি জানি না। সামগ্রিকভাবে আসলে পুরো কোর্সের বিষয়টা হয়তো বা আপনি প্রশ্ন করছেন বা প্রশ্ন এর সাথে সাথে আপনাদের ব্যাপারে একটা বিশাল অভিযোগ যেটা বা আমরা দেখি যেটা সেটা হচ্ছে যে অনেকেই বলে যে আপনারা প্রচুর বেশি দামে বিক্রি করেন। লাইক অনলাইনে মিটফোর্ড থেকে আতর নিয়ে আসা হচ্ছে, মিটফোর্ড থেকে আতর যে আতরের দাম ১০,০০০ টাকা সেটা ১,০০,০০০ টাকায় বিক্রি করছে, মানে ভেঙে ভেঙে বিক্রি হচ্ছে অল্প অল্প করে। এই যে একটা অভিযোগ যে অনলাইনে সবাই বলে অনলাইনে মানেই প্রচুর দামে আতরের রেট নিচ্ছে এবং আসলে দেখার সুযোগ নাই, যেরকম খুঁজে সেরকম আতর দিচ্ছে। এই যে একটা অভিযোগ, আসলেই কি তাই? আপনারা কি আসলে অনেক বেশি দামে আতর বিক্রি করছেন? আসলে এখানেও কিছু একটা মানে লুপ রয়ে গেছে যে অনেকে মনে করে যে আমরা অনেক দামে বিক্রি করছি। এক্ষেত্রে আমি তো প্রথমেই বললাম যে আতরের বিভিন্ন গ্রেড আছে। গ্রেডের একটা বিষয়, বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানি ওয়াইজ ভ্যারি করে, এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে, আসলে আতরের দাম খুব বেশি না, কিন্তু ওইটাকে প্রেজেন্ট করার জন্য আমাদের অনেক খরচ আছে। ইভেন অনলাইনে বিক্রি করতে গেলে সেটারও একটা কস্ট আছে। তো সেক্ষেত্রে যেটা হয় যে অনেকেই এই কস্টটাকে ক্যালকুলেট করে না। ক্যালকুলেট না করে তারা দাম ফিক্স করে ফেলে। তো এই কারণে দেখা যায় যে দিন শেষে ওরা টিকতে পারে না। ওই যে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ যে আমরা দাম বেশি রাখি, বা যারা দেখবেন যে প্রতিষ্ঠিত ওদের ব্যাপারে একটা মানে কমপ্লেইন থাকে যে ওরা দাম বেশি নেয়। তো এই দাম বেশিটার কিছু কারণ আছে। যে ধরেন আমাদের যে বিভিন্ন ধরনের খরচ, এগুলাকে কম্পেয়ার করে আমাদেরকে এই জিনিসটা হিসাব করতে হয়। তো আবার একটা বিষয় আছে যে ভালো প্রোডাক্টের অ্যাজ ইউজুয়াল দামও বেশি হবে, মানুষজন এটা দাম দিয়েই কিনবে। আর যদি আমি ওই যে লোয়ার গ্রেডের প্রোডাক্ট আমি বিক্রি করি তাহলে তো কম দামে বিক্রি করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমার কাস্টমার মানে কি করতো যে তারা ভাবতো যে এখানে লোয়ার গ্রেডের জিনিসপত্র পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমরা মানে আমাদের ভাষ্যমতে আমরা বলবো যে দামটা আসলে খুব বেশি না। আর যে জিনিসটা আপনার পছন্দ হয়ে যায় তখন দাম দিয়ে কেনাটা আসলে খুব বেশি মানে সমস্যা করে না আর কি। আচ্ছা, আপনার এই জার্নিতে তো অনেক ঘটনা ঘটেছে। তো ব্যর্থতার যে বিষয়গুলো, তো ব্যর্থতা এবং সফলতা ২ টাকে প্যারালাল রাখলে আপনি কি নিজেকে ব্যর্থ মনে করেন এখন না সফল মনে করেন? আসলে সফলতার বিষয়টা আমার কাছে আপেক্ষিক মনে হয়। হ্যাঁ? এটা একটা বিষয়। আর সফলতা, ব্যর্থতা কিভাবে এটাকে আমি মেজার করব আমি জানি না। বাদবাকি সফলতা যদি আমি এটা হতে পারে যে এরকম যে মানুষের মুখে, মুখে আমাদের আ ব্র্যান্ডের নাম আছে। মানুষজন আমাদেরকে চিনে। আচ্ছা, আপনার ব্র্যান্ডের আসল নামটা কি? যেটা শুরুতেই বলেছিলাম। এটার প্রশ্নটার আমাদের অ্যান্সার এখনো পাইনি। আমাদের ব্র্যান্ডের বিভিন্ন নাম আছে, প্রচলিত অনেক নাম। এর মধ্যে মেবি শপটা খুব প্রচলিত। মায়াবিটাও ২ নম্বরে আছে। তারপরে মিয়া ভাইও আছে।
মেয়ে ভাইও আছে। আসলে আমাদের শপের অ্যাকচুয়াল এক্সেনটা হবে হচ্ছিল মা বিয়ে শপ। এটা মূলত হচ্ছিল মুফতি জুবায়ের আহমেদ সাহেব, যিনি অমুসলিমদের মাঝে দাওয়াতি মেহনত করেন। তো আমরা হজরতের সাথে পরামর্শ করেছিলাম, তো উনি এই নামটা আমাদেরকে সাজেস্ট করেছিলেন, তো আমাদেরও ভালো লাগলো, একটা ইউনিক নাম। তো এটা দিয়ে চলছে আলহামদুলিল্লাহ। এই নামের বরকতে এখন হয়তোবা ওই যে আপনি বললেন না সফলতা ব্যর্থতা, আমার কাছে মনে হচ্ছে এই নামের বরকতেই হয়তোবা একটু কঠিন, কিন্তু তারপরে যে মানুষজন চিনে, কিছু লোক হইলেও যে চিনে, এটার ক্ষেত্রে আমি বলবো না এখানে কিছুটা সফলতা আছে। এটার মানেটা কি আসলে? এটা মূল নাম এটা অর্থ হচ্ছে হলো পণ্য। পূর্ণ। পণ্য যে আমাদের প্ল্যান ছিল এরকম যে আপনি বলছিলেন যে সুগন্ধি বিক্রয়ের বিষয়টা, যে আমরা আসলে শুধু সুগন্ধিই বিক্রি করি না, সুগন্ধি জাতীয় যা কিছু লাগে সব কিছুই বিক্রি করা হয়। এরপর সুগন্ধির রিলেটেড আরও যা কিছু প্রয়োজন, সুগন্ধি রিলেটেড সরি, মানে ইসলামিক বিভিন্ন যে সুন্নাহ জাতীয় আইটেম সব কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমরা চিন্তা করে এখানে আমরা পণ্য শব্দটাকে বেশি চুজ করেছিলাম, যে না, আমরা শুধু ওইটাই বিক্রি করবো না, যে আমরা অনলাইনে যে বিভিন্ন জিনিস পাওয়া যেতে পারে, যে ধরেন একটা এক্সাম্পল দিই, যে ঢাকার মানুষ যেভাবে বিভিন্ন মসজিদের সামনে গেলে সুরমা পেয়ে যায়, একটা এক্সাম্পল দিচ্ছি, সুরমা বিভিন্ন টুপি পেয়ে যায়, তো মফস্বলের ক্ষেত্রে বা গ্রাম অঞ্চলের ক্ষেত্রে সেরকম পায় না। তো সেক্ষেত্রে তাকে আবার ঢাকায় আসতে হয়, এটা খরচের বিষয়, সময়ের বিষয়। তো যখন অনলাইনে সে এটাকে পায় এবং যখন সে দেখতেছে যে না, এটা যদি তার পছন্দ না হয়, সে যদি মানে অব্যবহৃত রাখে, সেটাকে আবার ফেরতও নেওয়া হচ্ছে, এই সুবিধাটা পেলে কেন আপনি অনলাইন থেকে নেবেন না? তো এই একটা বিষয়টাকে আমরা মাথায় রেখে আমরা এই ব্যবসায় নেমেছিলাম। আপনার ব্যর্থতাগুলো কোন কোন জায়গায় ছিল? আপনি যখন আতর ব্যবসার উদ্যোগ হিসেবে নিয়েছিলেন, শুরু করেছিলেন, আপনার ব্যর্থতা কোন কোন জায়গায় ছিল, বা এখন পর্যন্ত কোন কোন ব্যর্থতাকে ফেস করছেন? ব্যর্থতার দিক বললে প্রথম আমাদের এখনো আমি বলবো যে প্রেজেন্টেশনের দিক থেকে আমরা অনেক দুর্বল। এটা আমরা মানে চেষ্টা করছি যে এটা আরো উন্নত করার। আলহামদুলিল্লাহ দিনকে দিন আরো উন্নত হচ্ছে। অনেক কিছু আমরা চেঞ্জ করেছি। শুধু আমরা একটা জায়গা থেকে আমরা চেঞ্জ হই না। অনেকে আমাদেরকে বলে যে, "আপনারা একটা থলে দেন, আতরগুলো থলের মধ্যে ভরে দেন। আপনারা কেন আরো সুন্দর কিছু আনেন না?" আসলে এটার একটা হিস্ট্রি আছে। আ এই যে থলের যে সিস্টেমটা আপনি দেখবেন যে আমাদের সুগন্ধি দিলে আমরা একটা থলের মধ্যে দেই। তো এইটার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমরা যদি একটা বক্স দেই, সেই বক্সটা আপনি কি করবেন? নিয়ে ফেলে দিবেন। তো মানে ইউজিং এর যে বিষয়টা এটা এখানে হয় না। তো যখন আমরা আ ভার্সিটিতে থাকতে আমরা ৩ দিনের বা ১০ দিনের জামাতে যেতাম। তো আমাদের কিছু সাথী ভাইকে দেখতাম যে উনারা এরকম এটা থলের মতো ব্যবহার করতেন, ওইখানে টাকা-পয়সা রাখতেন। হুম। তো স্পেশালি যে আমাদের পুরো জামাতের যে টাকাটা ওটা ওইখানে থাকতো। তো ওইটার নাম ভাই দিয়েছিল হচ্ছে বাটুয়া। ঠিক আছে? তো ওইখান থেকে ওই জিনিসটা থেকে আমার মনে হয়েছে যে না, এটা আমাদের এখানেও এপ্লাই করা দরকার। তো আমরা সেই এটা এখানেও এপ্লাই করতেছি এবং এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল জিনিস। অনেক আরবরা যারা ছিল আগে, যারা মানে আগেরকার জামানায় মানুষজন টাকা-পয়সা কিন্তু আগে তো ওই যে কয়েনের মতো ছিল। তো স্বর্ণ মুদ্রা এগুলা এরকম এই ইসের মধ্যে থলের মধ্যে রাখতো। তো সেটাকে আমরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করতেছি। আর এটা আবার রিইউজেবল, এটা একটা বিষয় আছে। আবার বোতলেও পরিবর্তন প্রয়োজন। আস্তে ধীরে সবকিছু হবে। তো এইগুলো যে আমাদের মানে একটু ডিলে হচ্ছে, এটা আমি স্বীকার করি। আর আরেকটা বিষয় হচ্ছে হলো, যেভাবে আরো মানুষের কাছে যাওয়া দরকার ছিল, আমরা সেভাবে হয়তোবা যেতে পারি নাই। আলহামদুলিল্লাহ আমাদের পেজে ১ লক্ষ মতো লাইক আছে। তো এত মানুষের কাছে যদিও যেতে পেরেছি, কিন্তু দেশের মানুষের জনসংখ্যা হিসাব করলে তো বিশাল একটা জনসংখ্যা। তার মধ্যে ইন্টারনেট ইউজার অনেকজন। তো এই যে তাদের সবার কাছে যে আমি যেতে পারিনি এখনো, এই যেতে না পারাটা হচ্ছে আমার ব্যর্থতা। আর যদি সবার কাছে যেতে পারতাম, তো সেটাকে আমি বলতাম যে হ্যাঁ, আমার এটা একটা মানে চূড়ান্ত সফলতা। তো এইখানে আমি আ ব্যর্থতার গল্প যদি বলতে চাই, সেক্ষেত্রে বলব যে আমার খুব ইচ্ছা ছিল যে মা বিশপের ব্রাঞ্চ ঢাকার বাইরে চিটাগাংয়ে হবে। ৬ টা ৭ টা যে মানে ইয়ে আছে, বিভাগ আছে, সব জায়গাতেই হবে। তো এটা এখনো করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। এটা আপনার স্বপ্ন বলতে পারি যে না, স্বপ্নটা এখনো পূরণ হয়নি, এটা আমার স্বপ্ন ব্যর্থতা। যেটা মানে আমি যদি বলি যে আগামী ১০ বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, তাহলে ৭টা বিভাগের মধ্যে দেখতে বিভাগের চাই, শহরে আপনি নিজেকে দেখতে চান। দেখতে এটা চাই। স্বপ্নের সাথে এটা একটা সম্পৃক্ত। স্বপ্ন। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু এখনো অ্যাচিভ হয়নি, সেহেতু ব্যর্থতা হিসেবে কাউন্ট হচ্ছে। কারণ ইতিমধ্যে প্রায় ৮ বছর ২০১৭ সাল থেকে যদি শুরু করি ৮ বছর হয়ে গেছে। তো এই হিসাবটা আমি বলব যে আমি একটা জায়গাতে ব্যর্থ। এখনো করতে পারিনি। তো আশা করছি আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ আরো বড় হবে। এই। আর নতুন যে ব্যবসা শুরু করছে বা আতরের ব্যবসা করতে চায়, সেই জায়গা থেকে তার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল কেমন লাগতে পারে, বা তার জন্য কি দিক নির্দেশনামূলক কথা থাকতে পারে? আসলে ক্যাপিটালটা ফ্যাক্ট না।
ফ্যাক্ট হচ্ছে হলো সে কোয়ালিটিফুল প্রোডাক্ট আনতে পারছে কিনা, সে ইউনিক প্রোডাক্ট আনতে পারছে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে বললাম যে প্যাকেজিং বা আরও হাবিজাবি যা আছে এগুলো খুব জরুরি। আপনি একটা প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে যেন খুব আপনি মানে ভালো একটা ইমপ্রেশন আপনি ক্রিয়েট করতে পারেন, এটা একটা বিষয় আছে। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে একদম শুরু থেকে একদম শুরু থেকে তার প্রোডাক্টটা যে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এইটাকে সে যেন এস্টাবলিশড করে। তো এক্ষেত্রে যে খুব ভালো ইনভেস্টমেন্টের ক্যাপিটালের প্রয়োজন আছে তা কিন্তু জরুরি না। তবে মানে কনসিস্টেন্ট একদম লেগে থাকাটা হচ্ছে জরুরি। ব্যবসার ক্ষেত্রে লেগে থাকাটা জরুরি। এখন আমি আমাদের কথা বলি যে এই গত ঈদ থেকে আমাদের এখন পর্যন্ত একটু মানে উঠানামার মধ্যে যাচ্ছে। এবং এটা আসলে শুধু আমার না, এটা কম বেশ সবারই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ধরে রাখার চেষ্টা করতেছি যে এটা কোনোভাবে যেন আমরা ধরে রাখতে পারি। যদি ধরে রাখা যায় তাহলে ইনশাল্লাহ আমরা নিয়ার ফিউচারে হয়তো বা বেটার কিছু আউটপুট পাবো। তো ওই যে আমি যদি প্রথমেই দেখি কিরে আমি তো এখানে ইনভেস্ট করতেছি কিন্তু এই সেভাবে আমার আউটপুট আউটপুট আসতেছে না, আসতেছে না, ইনকাম সেক্ষেত্রে জেনারেট হচ্ছে না। ইনকাম জেনারেট হচ্ছে না, আমি যেরকম চিন্তা ভাবনা করছি সেরকম হতেছে না। সেক্ষেত্রে পরামর্শ থাকবে যে ভাই তুমি লেগে থাকো। আর যারা এই বিষয়ে মাহের, যারা অভিজ্ঞ তাদের সাথে কিছু পরামর্শ করো যে আমি কিভাবে প্রাইস সেট আপ করবো। মানে অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যে আমার কাছে ভাই একজন বলতেছে, মানে উনি অনেকদিন যাবত আমার আগে থেকে ব্যবসা করে, তো উনি বলতেছে যে ভাই আপনি কিভাবে আপনি মানে আপনার এটা প্রফিটটা ক্যালকুলেট করেন। তো উনি যখন বললো ভাই আমার তো তাহলে লস হয়, আমি বললাম কেন লস হবে না ভাই, আপনি 100 মিলি যখন ঢালেন, আপনি ধরেন 100 মিলি আপনি আতর কিনেছেন সাপোজ, আপনি 100 মিলি যখন ঢালেন তখন ওইখান থেকে তো কিছু ওয়েস্টেজ যায়, কিছু আপনার অনেকে হয়তো বেশি দিয়ে ফেলছেন, অনেকে আবার কিছু ক্ষেত্রে পড়েও যাচ্ছে, এটা কিন্তু আপনি ওয়েস্টেজ হিসেবে কাউন্ট করতেছেন না। তারপরে আপনি আপনার ইউটিলিটি বিল কাউন্ট করতেছেন না, আপনি নিজে পরিশ্রম করতেছেন এটাকে কাউন্ট করতেছেন না। তো তখনই কি হচ্ছে আপনার আসলে মানে জিনিসটাকে আপনি সেভাবে ক্যালকুলেট করতে পারেননি। তো এই ক্ষেত্রে পরামর্শ থাকবে যে তুমি ক্যালকুলেটটা করো। তো ক্যালকুলেট করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর ক্যাপিটালটা আসলে খুব জরুরি কিছু না, যদিও মানে এই সময়ে প্রাইমারিলি যে কেউ নামতে চায় খুব হিউজভাবে না নেমে সে মানে একটা দুইটা করে করে নামবে এবং প্রত্যেকটাকে নিয়েই তার প্ল্যান থাকবে। মানে 100টা আইটেম নিয়ে না, একটা আইটেম শেষ হবে ওইটা তার যখন যতদিন পর্যন্ত ব্যবসা দেয় এরপর আরেকটা আইটেম, এভাবে করে করে যখন সে বাড়াবে এবং দেখবে যে না মানুষজন খুব ভালো তার একটা ইয়ে ক্রিয়েট হইতে পারছে, তখন গিয়ে সে মানে কি বলে অনেকগুলো আইটেম নিয়ে নামো, সমস্যা নেই। কিন্তু ওই যে আমরা কি করি একবারেই সব নিয়ে নামি। আরেকটা ভুল হচ্ছে হলো সবাইকে আতরের ব্যবসায় নামতে হবে, সবাইকে সরিষার তেলের ব্যবসায় নামতে হবে, সবাইকে কালো জিরার তেলের ব্যবসায় নামতে হবে। এই একটা মারাত্মক ভুল কনসেপ্টের মধ্যে আমরা আসি। যে আমরা যখন ছিলাম আমরা কয়েকজন ব্যবসায়ী ছিলাম, গুটি কয়েক। তো এখন আপনি যদি মানে আমি প্রতিদিন কমসে কম 4-5টা পেজে আমি নিজে লাইক দিই, সবগুলো সুগন্ধি রিলেটেড। তো এই যে একটা ধারণা থেকে আমাদের বের হয়ে আসা দরকার যে আমরা মানে সুন্নাহ হিসেবে মনে হয় এই ব্যবসাটাকে ধরে ফেলছি। আমাদের আরও কিছু ব্যবসা যদি দিনদার ভাইয়েরা অন্যান্য ব্যবসার দিকেও ফোকাস করে, সেক্ষেত্রে কি হবে যে মানুষজন ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবে। তো এটা আমার তাদের প্রতি সাজেশন থাকবে যে ভাই তুমি যেটাই করো কনসিস্টেন্টলি একদম লেগে থাকো। আপনার কি মনে হয় না যে আপনি মানে মনে হওয়ার চেয়ে এটা ইম্পর্টেন্ট যে আপনি কি আপনার ডিসিশনে রিগ্রেট ফিল করেন যে আমার এত ভালো গ্র্যাজুয়েশন জায়গা থেকে গ্র্যাজুয়েশন করে অ্যাটলিস্ট অন্য ব্যবসা করতে পারতাম, আর তো ব্যবসা করে আসলে ঠিক হয়নি, আমি একটি রিগ্রেট ফিল করছি, লাইফের 8-10টা বছর হয়ে গেল, আমি মনে হয় না এটা ঠিক হয়েছে, এটা কি মনে হয়? আসলে এটা মনে না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। হুম, না হওয়ার পিছনে যে আমি এখানে সবকিছু ট্রায়াল অ্যান্ড রানের মধ্য দিয়ে আমি গেছি, যে সবকিছু আমার মানে কি বলে যে আমি যেভাবে চিন্তা করেছি হয়তোবা কোনোটা মানে কাজ হয়েছে, কোনোটা কাজ হয়নি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এই জায়গাতে কি ছিলাম, স্বাধীন ছিলাম। তো আমার যে স্বাধীন যে মানে কি বলে যে স্বাধীন চেতা মনোভাব, সেখান থেকে আমি যেহেতু সবকিছু আমি আমার নিজের আন্ডারে করতে পেরেছি, তো এই ক্ষেত্রে আমি বলবো যে না আমি সফল। এই ক্ষেত্রে আমার কোনো মানে কি বলে যে আমি খারাপ ফিল করি যে না আমার আরো ভালো জায়গায় যাওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, আমার আরো ভালো জায়গায় যাওয়া উচিত ছিল, কিন্তু এইটা আমার মাথায় আসে না যে আমি ঠিক আছে আমি একটা ভালো ভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করেছি, তো আমার আরো ভালো পজিশনে যাওয়া দরকার ছিল, আরো অন্য কোনো ব্যবসায় যাওয়া দরকার ছিল। আহ, অন্য ব্যবসাটা আমি মনে করি এটা টুকটাক করা যেত, বাদবাকি ঠিকঠাক করলে এটাই আমার জন্য ঠিক আছে। কারণ এইটাই ব্যবসায় আমি মনে করি যে আসলে মানে এটা যেন আমার সাথে যায়, ব্যাপারটা অনেকটা এরকম যে অনেকের অনেক কিছু আছে না যে আহ, এই জিনিসটা তার সাথেই যায়। ধরেন একজন আমের বিজনেস করে, তো তাকে মানুষজন আমওয়ালা ভাই নামেই চিনে, তো তার সাথে শুধু আমটাই যায়। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে মনে হয় যে আমার সাথে যেন আতরটাই যায়।
আর অন্যান্য আইটেম বা অন্যান্য যে কোনো জিনিসের ব্যবসার কথাই বলি যে ওইটা আমার জন্য টুকটাক আর এটা আমার জন্য ঠিকঠাক, এটা আমার কাছে মনে হয়। আপনার কি মনে হচ্ছে যে বিষয়গুলো আপনি যে এই ব্যবসা করছেন বা এটার আসলে ফিউচার আছে বা এটা আসলেই ফিউচারে এক হচ্ছে আপনার আতর আনছেন, আতর এনে রিটেল করছেন, আতরের দোকান থেকে আতর বিক্রি করে এটা একটা ইন্ডাস্ট্রি হতে পারে বা ফিউচার এরকম কি কখনো মনে হয়? এটা অবশ্যই এটা মানে সামনে এটার মারাত্মক ভবিষ্যৎ আছে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে আমরা সবকিছুকে ইন্ডাস্ট্রি ভাবি না। আপনি যদি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে কিন্তু আপনার পারফিউম রিসার্চ সেন্টারও আছে। তো তারা এগুলো নিয়ে রিসার্চ করছে এবং তারা ভালো কাজই করছে। এবং কি বলা যায় বহির্বিশ্বে তাদের যে একটা চাহিদা এবং অনেক ক্ষেত্রে আমাদের তাদের কাঁচামালের উপর নির্ভর করা লাগে। এমনও হয় যে তারা যদি কোনো একটা প্রোডাক্ট দিতে না পারে, ওই ব্যবসাই বন্ধ। তো সেক্ষেত্রে আমাদের মানে এই একটা জায়গাতে যদি আমরা ঠিকঠাক হতে পারতাম, তাহলে দেখা যেত যে একসময় আমরা এখান থেকে ভালো একটা কিছু করতে পারতাম। একটা এক্সাম্পল হচ্ছে হলো আমাদের হারামাইনের যিনি আছেন মানে সিলেটের। তো উনি যদিও এখন একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো মানি লন্ডারিং কিছু ঝামেলা ওনার শোনা গেছে। কিন্তু উনি দেখেন যে বাইরের দুবাইতে বা সৌদিতে যদিও এখন সম্ভবত রান করছেন না, দুবাইতে রান করছেন। তো উনার যে একটা ব্র্যান্ড উনি এস্টাবলিশ করতে পেরেছেন, এটা তো অনেক কিছু। আমাদের বাংলাদেশের জন্য একটা মানে কি বলবো যে একটা উনি একটা আইডলের মতো যে উনি এরকম করতে পারছেন। উনার অন্য দিক যাওয়ার দরকার নেই, আমরা এদিকটাই বেশি ফোকাস করি। তো আমাদের সামনে এটা নিয়ে ভালোই মানে চিন্তাভাবনা করা যায়। যেমন আমরা সিলেটের আগরৌদে কিন্তু মাশাআল্লাহ আমরা খুবই ভালো এগিয়ে আছি এবং এটা এখন রাঙামাটিতেও হচ্ছে। তো এরকম বিভিন্ন জিনিসের যে ভ্যাটিভারের বিষয়, তারপর হচ্ছে হলো গোলাপ। আমাদের দেশে গোলাপ গ্রামও আছে। কিন্তু গোলাপের থেকে যে আতর হইতে পারে এই জিনিসটা আমরা করতে চাই না। তো এরকম বিভিন্ন আইটেমই তো আমাদের আছে। আমাদের দেশে তো ফুলের অভাব নেই। তো চাইলে আমরা যে যশোরে ফুলের বাগানও থাকে, অনেক, অনেক ধরনের বিদেশি ফুলও পাওয়া যায়। কিন্তু আমরা সুগন্ধিকে নিয়ে ভাবি না। তো যখন আমাদের মধ্যেও অনেক বড়, বড় ব্যবসায়ী আসবেন, তারা এটাকে ইন্ডাস্ট্রি ফর্মে নিয়ে যাবেন এবং আস্তে, আস্তে এটা খুবই ভালো একটা পজিশনে যাচ্ছে। এবং আরো বলি যে আমাদের এখানে যে সমস্ত কাস্টমাররা আসেন, এদের অধিকাংশ আপনার মানে আগে বডি স্প্রে ব্যবহার করত। এরা এখন আতর ব্যবহার করে এবং বাংলাদেশে যেভাবে গরম বাড়ছে, বলা আসলে ঠিক না। মানে এটা কি বলে যে ছোটবেলায় অনেক বেশি পড়তাম। ক্লাইমেট চেঞ্জ আর হচ্ছে হলো গ্লোবাল ওয়ার্মিং। এই ২ টা কারণে আমাদের ব্যবসা অনেক বেড়েছে। মানে মানুষজন যেভাবে মানে ঘেমে সফিস্টিকেটেড যাচ্ছে, ঘেমে সোয়েটিং যাচ্ছে, হচ্ছে, গন্ধ আরো ক্রিয়েট করছে। গন্ধ ক্রিয়েট করছে এবং মেট্রো রেলে তো আমি মেট্রো রেলের গ্রুপগুলোতে প্রায় দেখি যে আপনারা মানে দুর্গন্ধ নিয়ে মেট্রো রেলে উঠবেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই যে একটা রেগুলার আমার দেখা যায় যে আমি ওখানে মাঝে, মাঝে কমেন্টও করি যে মিরপুর আ মেট্রো রেলের মিরপুর ১১ নম্বর স্টেশনের কাছে মাবিশপ আছে, আপনারা চলে আসবেন। মাঝে, মাঝে ফান করি। তো এই যে একটা বিষয় মানুষের মধ্যে কিন্তু আরো সুগন্ধি ব্যবহারের একটা আগ্রহ বেড়ে গেছে এবং প্রচুর পরিমাণে সুগন্ধি প্রেমী বাড়ছে। আর কিছু যুবক ভাই যারা কিনা একসময় অ্যালকোহলিক পারফিউম গুলো ব্যবহার করতেন, তারা এখন আস্তে, আস্তে আতরের দিকে ঝুঁকছেন। আবার একটা পোরশন এমন হচ্ছে যে তারা আস্তে, আস্তে মানে ইডিপি ভার্সনের দিকেও ঝুঁকতেছে। কিন্তু কথা হচ্ছে সুগন্ধি ব্যবহারের যে একটা চিন্তাভাবনা ছিল যে না আ ওই কম দামে কিছু একটা ব্যবহার করব। মানুষ আর ওই অবস্থায় নাই। মানুষ এখন কোয়ালিটিফুল প্রোডাক্ট ব্যবহারের প্রতি প্রচুর মানে ধাবিত হচ্ছে। তো এটা আমাদের জন্য একটা ভালো বিষয়। আর যখন যেকোনো প্রোডাক্ট যখন ভালো হবে এবং মাঝখানে সম্ভবত আমি সঠিক নামটা মনে নাই, জোনাকি নামে একটা পারফিউমের একটা কোম্পানি সম্ভবত। উনারা বাংলাদেশে মহিলা মানে উদ্যোক্তা। মহিলা একজন উদ্যোক্তা। উনি এসেছেন। মানে একটা এক্সাম্পল হিসেবে বললাম। তো এরকম তো আরো অনেকেই আসবেন। তো উনারা একসময় বিদেশে রফতানিও করবেন। তো দেখা যাবে এই ইন্ডাস্ট্রিটা আরো গ্রো হবে। এবং প্রতি বছর আমাদের একটা সুগন্ধি মেলাও হয়। তো ইভেন আমাদের কি বলে যে পারফিউমার যারা আছেন, আমার পারফিউম যারা বিক্রি করি বা অনেকে আছে মানে পারফিউম মেকার, তারাও এটার নিয়ে চিন্তা ভাবনা করে তারা প্রতি বছর একটা পারফিউমের মেলা করে থাকে। বিশেষ করে শীতকালেও হয়ে থাকে। তো ইনশাআল্লাহ আমরা প্রতিবারের মতো এবারও জয়েন করব। তো ওই যে ওইখান থেকেও মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে। এবং মানুষ তো মানে অবাক হয়ে যায় যে ভাই পারফিউমের মেলা হয়? এবং বিশ্বাস করবেন কিনা জানি না যে পারফিউমের যেকোনো মেলার মধ্যে মানুষ হয় কি যে ওইখানে মানুষজন যায় হচ্ছে হলো তাদের প্রোডাক্ট ডিসপ্লে করতে। আর আমরা যারা পারফিউম যারা বিক্রেতা আছি তারা ওইখানে যায় হচ্ছে হলো বিক্রি করে প্রফিট আনতে। তো মানুষজন কি পরিমাণ মানে এটার প্রতি আগ্রহ থাকলে যে আপনি ফেয়ারে গিয়েও প্রফিট মানে ভালো একটা প্রফিট কালেক্ট করে বাসায় আসতে পারতেছেন, এটা তো অনেক বড় কিছু। হুম। দর্শক আমরা আজকে শুনছিলাম ইসমাইল হুসাইনের কাছ থেকে তার উদ্যোক্তা হওয়ার গল্প, তার আতর ব্যবসার গল্প, কিভাবে সে নর্থ সাউথ গ্র্যাজুয়েট হয়েও আতর ব্যবসার সাথে সম্পৃক্ত আছে এবং সমস্ত প্রতিকূলতা পেরিয়েও এই সেক্টরে এখন পর্যন্ত লেগে আছে তার স্বপ্নগুলো এবং যারা নতুন শুরু করতে যাচ্ছেন তাদের ব্যাপারে তার গাইডলাইন সবকিছু শুনছিলাম।
আতর একটা অনেক পুরাতন ব্যবসা। অনেক পুরাতন আদিকাল থেকে সেই সময় থেকে আতরের ব্যবসা চলে আসছে এবং আমরা যেই পুরাতন যে ব্যবসাগুলোর কথা জানি তার মধ্যে মসলা এবং আতর এই দুটোই প্যারালালি চলে এসেছে এবং বিভিন্নভাবে সভ্যতার সাথে এই ব্যবসাটা সম্পৃক্ত। হয়তোবা কখনো এখন যেমন আধুনিক সময়ে আধুনিক ফর্মে এসে যেরকম শিক্ষিত মানুষজন এসেও এই ব্যবসাকে রান করছে বা এগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে রিসেলার হিসাবে, এটা কখনোই হয়নি। আগে যেগুলো হয়েছে সেগুলো তো আগেরটাই হয়েছে। তো সেগুলো তারা এগিয়ে আসছে, এটা আমাদের জন্য অবশ্যই একটা উৎসাহব্যঞ্জক কথা এবং তার কথা থেকে একটা জিনিস কিন্তু সুস্পষ্ট হয়েছে, সেটা বাংলাদেশে কিন্তু আতরের কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। কিন্তু বাংলাদেশের আমরা বলি 95% মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ এবং আমি এই কথা বিশ্বাস করি যে কোনো মুসলমানের বাড়ি খুঁজলে ১ বোতল আতর পাওয়া যাবে না, ব্যবহৃত হোক আর না হোক, এরকম হতেই পারে না। হয়তোবা রাস্তার পাশ থেকে ২০ টাকা দিয়ে কেনা কিন্তু আতর আছে। তার মানে প্রতিটা বাড়ি হচ্ছে আতর বিক্রি করার জায়গা, প্রতিটা ব্যক্তি আতর ব্যবহার করতে চান বা ব্যবহার করেন। তো সেই জায়গায় অনেক বড় ইন্ডাস্ট্রি, যারা আমরা বিভিন্ন উদ্যোক্তা হতে চাচ্ছি বা উদ্যোক্তা হতে চাই, তারাও এই জায়গাটা ফোকাস করতে পারি। আমাদের আজকের আলোচনা থেকে এটাও উঠে এসেছে যে এই সেক্টরে খুব অল্প মানুষ কাজ করছে। যারা আগে কাজ করেছিল তাদের কথা বাদ, নতুন যারা এসেছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে বা ফার্মাসি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেও এই ব্যবসাগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে বা নতুন গ্র্যাজুয়েটরাও এখানে ঢুকছে। ইন্ডাস্ট্রি অনেক বড়, ট্রাফিক অনেক বেশি, অপরচুনিটি অনেক বেশি, কিন্তু আমরা আসলে কিভাবে এটাকে পেনিট্রেট করতে পারবো এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। যেমন এই উদাহরণের সাথে হারামাইন স্টোরের কথা চলেছে, আপনি জানেন। যেমন আমার স্টুডিওতে আমরা একটা বাখুর ব্যবহার করি, যেই বাখুর আল হারামাইন কোম্পানির যেটা, সেটার দাম হারামাইনের পেজে আপনারা গেলে ১২,০০০ টাকা পাবেন। এটা এক্সপেন্সিভ, বাংলাদেশের কনটেক্সটে ১২,০০০ টাকা দিয়ে বাখুর ব্যবহার করা কিন্তু অনেক বড় একটা বিষয় বা এক্সপেন্সিভ একটা বিষয়, বাট তারপরেও মানুষ ব্যবহার করছে বা হচ্ছে, আতরগুলো হচ্ছে। আমরা আসলে উদ্যোক্তা হতে চাই, উদ্যোগ নিতে চাই। গতানুগতিক উদ্যোগ না নিয়ে একটু এক্সক্লুসিভ যদি উদ্যোগ নিতে চাই বা একটু নিতে পারি, যেমন এখানে হয়েছে যে উদ্যোগটা আতর ব্যবসার সাথে সম্পৃক্ততা, যদিও এটার জন্য অনেকেই হয়তোবা সাপোর্ট দিবে না, সাপোর্ট করবে না, তারপরেও যদি আমরা একটু ব্যতিক্রমভাবে, যে এই কথায় যে আলোচনাটা চলে এসেছে, ভাই সবাই তো আতর মধু বিক্রি করছে, তেল বিক্রি করছে, এই বিক্রি করছে, সেই বিক্রি করছে, তো আমরা একটু ডিফারেন্টভাবে চিন্তা করে কেন করতে পারি না, যেহেতু এই ইন্ডাস্ট্রি আমাদের দেশে হয়নি। দর্শক, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আপনারা যারা আমাদের আলোচনা শুনেছেন, আপনারা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং নিচে কমেন্টস করবেন, আপনারা যে কমেন্টস করতে চান, যে কথাগুলোকে বলতে চান, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি কোনো টপিক নিয়ে, পার্টিকুলার কোনো টপিক নিয়ে আলোচনা শুনতে চান বা কোনো ব্যক্তির আলোচনা শুনতে চান, আমাদেরকে জানাবেন। আপনারা ভালো থাকবেন। ততদিন পর্যন্ত সাম্প্রতিক সিজন 2 থেকে আপনাদের কাছ থেকে আমি আলামিন আলম বরাবরের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।